তো ভাই এখন আপনি এর আগের দিন একটা কথা বলছিলেন যে হ্যাঁ, যে নারীদের মানে পর্দা সংক্রান্ত ব্যাপারে একটা কথা বললেন যে যে যদি মানে আপনার মানে যেটা বলছিলেন যে যে নারীরা যদি বেপর্দা হয়েও থাকে বা তার ড্রেস যে মানে যেটা খুশি সেটাই পরে, তো তারপরেও এতে কোনো মানে মানে কোনো ধরনের মানে অন্যের কোনো ক্ষতি হচ্ছে না, মানে আপনি এরকমটা কথা বলছিলেন তাই না? এরকম একটা কথা বললেন না দু একদিন, এটা একটা লাইভ দেখলাম গতদিন। হ্যাঁ, অবশ্যই। ওতে অন্যের কারো কোনো ক্ষতি হচ্ছে না। যদি আচ্ছা আপনি ক্ষতিটা দেখাতে পারেন, যেমন ধরেন আমি সেই সাথে এটাও বলেছি যে মানুষ যদি একদম নগ্নভাবে রাস্তাঘাটে ঘোরাঘুরি করে, তখন মানুষের শরীরে অনেক ধরনের ফ্লুইড থাকে। এগুলো কি শুনেছিলেন নাকি ওইটুকু শুনছেন হ্যাঁ শুধু? হ্যাঁ হ্যাঁ, শুনেছি শুনেছি, আপনি বলছিলেন যে ফ্লুইড বের হতে পারে, জীবাণু ছড়াতে পারে, এরকম কথা বলছিলেন আপনি, ঘাম হ্যাঁ। ঘাম বের হইতে পারে, ঘামের কারণে আরেকজনের গায়ে সেই ঘামটা গিয়ে লাগতে পারে, সেটার থেকে নানা ধরনের রোগ ব্যাধি ছড়াইতে পারে। হ্যাঁ এইগুলা হচ্ছে পাবলিক সেফটি, যে জিনিসগুলা পাবলিক সেফটি সেইটা বজায় রাখতে হবে। পাবলিকের যেন আচ্ছা কোনো ধরনের মানে ক্ষতি, যেই ক্ষতিটা আপনি প্রমাণ করতে পারবেন, হ্যাঁ, সেই ক্ষতিটা প্রমাণ করা যায়, ঠিক আছে? আচ্ছা এখন এখন মনে করেন আপনি লাল শার্ট পরে বেরিয়েছেন, হ্যাঁ, লাল শার্ট পরে ধরেন বেরিয়েছেন, এন্ড লাল শার্ট দেখলে আমার মেজাজটা গরম হয়ে যায়, হ্যাঁ, আমার একের কষায় থাপ্পড় মারতে ইচ্ছা করে আপনারে, হ্যাঁ, মনে করেন লাল শার্ট পরে যে বেরোক এরা মানে কান পট্টি একের লাল করে দিতে ইচ্ছা করে থাপড়ায়া। কারণ কি? কারণ ভাই আমার লাল শার্ট ভাই ভালো লাগে না ভাই, আমার ভাই খুব খারাপ লাগে ভাই, আমার মানে খুবই অপছন্দ লাল শার্ট। আর মাঝে মাঝে হলুদ শার্ট দেখলে আমার একেবারে মানে মানে বাইরে ওরা পাছা লাল করে দিতে ইচ্ছা করে। হলুদ শার্ট আমি একদম, এটাও আমি একদম পছন্দ করি না, হ্যাঁ। হলুদ শার্ট কেউ পরবো, হলুদ জামা কেউ পরবো, হলুদ কালার কেউ পরবো, এটাও আমি দেখতে পারি না। আমার ভাই খুব সমস্যা হয়। হুম, আমার যদি এই সমস্যাটা হয় তাহলে আমার কি করতে হবে? আমার করতে হবে একটা ডাক্তারের কাছে গিয়া মানসিক চিকিৎসা নিতে হবে। যদি আমার লাল শার্ট দেখা আমার কিরবির করে, আমার চুলকায়, আমার যদি হলুদ হলুদ জামা কাপড় দেখলে যদি আমার বাইরেতে ইচ্ছা করে, তাহলে আমার একটা মানসিক সমস্যা আছে, আমার দরকার হাসপাতালে যাওয়া, মানসিক রোগের যে চিকিৎসক আছে তার সাথে কথা বলা, তাকে বুঝায় বলা যে আমার এই মানসিক সমস্যাটা ভাই হইতেছে, আমি তো কি করবো। তখন ডাক্তার আমাকে চিকিৎসা দিবে, চিকিৎসা দিয়ে আমাকে ভালো করবে। এটা আমার সমস্যা, হ্যাঁ। এটা যে ব্যক্তি, আপনি হলুদ শার্ট পরবেন নাকি লাল শার্ট পরবেন, এটা কিন্তু আপনার সমস্যা না, আপনার কোনো দায় নাই। কোন হালার আসিফ মহিউদ্দিন কি ওর ভাল লাগে না খারাপ লাগে এইটা দেখানোর আপনার টাইম নেই, আপনার দরকারও নেই। আপনার অধিকার আছে, ইচ্ছা মতো লাল পরবেন, হলুদ পরবেন, কমলা পরবেন, কালা পরবেন, সাদা পরবেন, এটা আপনার ব্যাপার। আপনি এখানে কাউরে তোয়াক্কা করবেন না, যতক্ষণ পর্যন্ত না আরেকজনের ক্ষতি হইতেছে। কিন্তু এই ক্ষেত্রে আমি দাবি করতে পারি, ভাই আমার না অনেক ক্ষতি হইতেছে ভাই, আমার না মেজাজটা চিরবির চিরবির করতেছে ভাই, হ্যাঁ, আমার না খুব এই হলুদ জামা দেখলে আমার মেজাজটা একেবারে বাইরে পাশার আড্ডি ভেঙে দিতে ইচ্ছা করে ভাই, এটা আমি কি করবো ভাই? কি করব আমি? ডাক্তারের কাছে যাব, হাসপাতালে যাব, মানসিক চিকিৎসার সাহায্য নিব, সাহায্য নিয়ে আমি চিকিৎসা করাবো, কারণ এটা আমার সমস্যা। এটা আমার কোনো ভিজিবল কোনো ক্ষতি না, আমার কোনো আসলে কোনো ক্ষতি হইতেছে না, এটা মানসিক সমস্যার কারণে, আপনার সাইকোলজির কারণে এইরকম কিছু আপনি ভাবতেছেন যে আপনার তারে মারা দরকার। তার গায়ে টাচ করার কোনো অধিকার আপনার নাই, কারোর গায়ে টাচ করার কোনো অধিকার আপনার নাই। একটা লাল শার্ট পরা মানুষকে দেখলে আপনার উত্তেজিত হইতে পারেন, উত্তেজিত হওয়াটা পর্যন্ত ঠিক আছে, কিন্তু তাই বলে যে তার গায়ে আপনি টাচ করবেন বা তারে কিছু কথা বলবেন বা তারে তারে মাইট দিবেন, এইটা আপনি করতে পারবেন না। এইটা করলে তার অধিকারটা ভায়োলেট হয়ে যাবে। এই যে আপনি যদি এখন বলেন যে ভাই আমার তো ক্ষতি হইতেছে ভাই, না, এইটা বলা যায়, এটা আপনি যতই ক্ষতি হোক আপনার যে কি করতে হবে, চিকিৎসা নিতে হবে। এটা এই ক্ষতির জন্য আপনার গিয়ে নিজে, আপনার সমস্যা এটা, এটা অন্য কারো সমস্যা না। আপনার গিয়ে চিকিৎসাটা নিতে হবে, চিকিৎসা নিয়ে চিকিৎসা করাইতে হবে। হ্যাঁ, এবার বলেন। আচ্ছা এখন আমি যদি একটু পজিটিভ ওয়েতেই বলি ভাই, যে আপনি যেটা বলছেন ঠিক আছে, আপনার কথাটা লজিক্যালি ঠিক আছে। এখন আমি যদি একটু মানে মানে পজিটিভ সেন্সেই বলি, দেখেন যে বেপর্দা হওয়ার কারণে যে হ্যাঁ কারো কারো মেন্টাল প্রবলেম থাকতে পারে, সেটা ভিন্ন কথা। কিন্তু আমরা স্বাভাবিকভাবে যেটা দেখি যে কোনো নারী বা মেয়ে হোক, আপনি কিন্তু ভাই নেগেটিভ সেন্সে নিয়েন না, হ্যাঁ? তো ধরেন যদি সে যদি বাইরে বের হয়, সে মানে বাইরে হোক বা যেখানেই হোক, মানে যদি মনে করেন যে মানে বেপরদা অবস্থায় যদি ছেলে মেয়েরা যদি মানে খুবই ক্লোজ কন্ট্যাক্টে থাকে, হ্যাঁ, তাদের ভিতরে কিন্তু যে এক ধরনের
যে কি বলবো অ্যাট্রাকশন যেটা মানে সৃষ্টি হতে পারে। ধরেন কথার কথা আমার ওয়াইফ আছে, এখন যদি আমার ভাই ভাই আমার আপনি ভুল বলতেছেন, এগুলো ভুল কথা ভাই। আচ্ছা আমি আচ্ছা ইউরোপে থাকি বেশ কয়েক বছর, প্রায় 10 বছর, 11 বছর হয়ে যাচ্ছে। এখানে নুড বিচ আছে। নুড বিচ কি জানেন ভাই? হ্যাঁ 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 ওপেন আর কি ওপেন। ন্যাংটা হয়ে সব শুয়ে থাকে ভাই। হ্যাঁ, ওখানে গেছিলাম, বুঝছেন? ওখানে গিয়ে দেখছি হ্যাঁ হাজার হাজার মানুষ ন্যাংটা হয়ে শুয়ে আছে, ন্যাংটা হয়ে রৌদ্রের ভিতরে শুয়ে আছে সামারে। মানে খুব বিরাট এলাকা, বিরাট বিচ, বিরাট বিচে নারী পুরুষ বাচ্চা কাচ্চা বুড়ি টুড়ি সব মিলা ন্যাংটা পরে আছে। হ্যাঁ, খেলতেছে, কেউ কেউ খেলতেছে, কেউ কেউ দৌড়াইতেছে, কেউ এটা করতেছে সেটা করতেছে। ওটার নামই নুড বিচ। সবাই ন্যাংটা প্যাংটা হয়ে ঘোরাঘুরি করতেছে এখানে। হ্যাঁ, কারো কোনো ইয়া নাই, কারো গায়ে কোনো জামা কাপড় নাই। এখন আমি এখন দেখ ঢুকতে গিয়া এখন আমি পড়ে গেছি বিপদে। এখন তো আমি তো বাংলাদেশ দিয়ে আইছি, তাই না? আমার তো ভাই হুম। লজ্জা শরম বেশি। আমি তো মানে জাইঙ্গা খুলতে পারি না। আমি সবই খুলছি কিন্তু জাইঙ্গা তো খুলতে আমার খুব শরম লাগতেছে। এই জন্য আমি আর বেশি ভিতরে ঢুকি নাই ভাই। আমি পারবো না ভাই আমার ন্যাংটা হইতে, এনে কত মানুষ, আমি পারবো না ভাই, চলে আসছি। ওই পর্যন্ত, ওই যে গেট পর্যন্ত, গেটের একটু ভিতর পর্যন্ত গিয়ে আমি আবার চলে ফেরত আসছি। আমার পক্ষে সম্ভব না ভাই। হ্যাঁ, কারণ আমি বাংলাদেশ দিয়ে আইছি। আমার ছোটবেলা থেকে আমি এইভাবে বিল্ড আপ হয়েছি। তো আপনি যেই কথাটা বললেন যে মানে নারী পুরুষ দেখলেই নাকি মানে ইয়া হবে, কি 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 হবে, এটা তো এইখানে তো বিরাট অঞ্চল, তাহলে তো এখানে পুরা গ্যাংরেপ হয়ে মানে ভয়ঙ্কর রেপারেপি হয়ে যেত। সাংঘাতিক, সবাই সবার উপরে ঝাঁপায় পড়তো, তাই না? সবাই ন্যাংটা। হ্যাঁ, প্রায় 2-3 হাজার মানুষ সবাই ন্যাংটা হয়ে শুয়ে আছে। আপনি যেটা বলতেছেন সেটা যদি সত্য হইতো, তাইলে ইউরোপ হইতো, ইউরোপের নুট বিচ বিশেষ করে হইতো একেবারে ধর্ষণের জায়গা। একেবারে একটা মানুষও রক্ষা পেত না। কোনো মানুষ এখানে মানে জান নিয়ে ফেরত যেতে পারতো না। ঠিক আছে, ওইখান থেকে কেউ জান নিয়ে ফেরত দিতে পারতো না। এটা আপনাকে একটা ঘটনা বললাম, এরকম অসংখ্য জিনিস আমি আপনাকে দেখাতে পারি। সামারে আরো একটা জিনিস হয় এখানে। আমি যে শহরে থাকি এখানে একটা পার্টি এরিয়া আছে, যেখানে পার্টি হয়। সেই পার্টি এরিয়াতে আমাদের সাথে ফারাজ ভাই চলে আসছে। ফারাজ ভাই, আপনাকে ওয়েলকাম। কি অবস্থা ভাই, কেমন আছেন? থ্যাংক ইউ ভাই, যুক্ত করার জন্য ধন্যবাদ। ভালো আছি, আশা করি আপনি ভালো আছেন। ঠিক আছে ফারাজ ভাই, আমি ইয়ারটা পয়েন্টটা শেষ করি। যে আমি এখানে সামারে, আমি যখন প্রথম প্রথম আসছি তখন পার্টি এরিয়াতে ঘুরতাম টুরতাম, মানে ডিস্কো টিস্কোতে যাইতাম, ভাই ভাই নাচানাচি তখন একটু একটু করতাম। তো ওইখান থেকে ফেরত আসার সময় রাত, ধরেন শনিবার রাত বা শুক্রবার রাত, রাত রাত 3টা বাজে। সেই সময় আমি দেখতাম ট্রেনে আমি একা একা ফিরতাম। দেখতাম অনেকগুলা মেয়ে একা একা উঠছে, যে মেয়েগুলার গায়ে যে জামা কাপড় সেগুলা প্রায় নাই বললেই চলে। এটা মানে কোনো গোনার ভিতরেই না, এমন এত ছোট জামা এবং এত ট্রান্সপারেন্ট জামা যে ভিতরে সবই দেখা যাচ্ছে। হ্যাঁ, তো এখানে রাত 3টার সময় একটা মেয়ে একা একা ট্রেনে করে বাসায় ফিরতেছে, হালকা মদ টদ খায়া একটু ডুলতে ডুলতে। কোন বাপের বেটা এখানে আমি দেখলাম না এখন পর্যন্ত কোন বাপের বেটা গিয়া তার একটা টাচ করছে, একটা টাচ পর্যন্ত করছে, এটা কোন বাপের বেটার আমি দেখি নাই। হ্যাঁ, হয়তো হইতে পারে কোনো কোনো ঘটনা এখানে হইতে পারে, কিন্তু আমার চোখে ভাই পড়ে নাই। আমি এতদিন আইলাম গেলাম, কত মেয়ে দেখলাম, কত সুন্দরী সুন্দরী ভাই, এক একটা হচ্ছে গিয়ে হলিউডের নায়িকা, বলিউডের নায়িকা, এগুলো ফেল করে দেয়। এরকম এরকম মেয়ে পাতলা পাতলা জামা পরে ঘুরতেছে। আমি তো দেখলাম না তো ভাই কাউরে কেউ কোনোদিন টাচ করতে। হ্যাঁ, এটা দেখছি যে কিছু পোলাপান, পংটা পোলাপান উঠা বলতেছে যে, "হ্যাঁ, তুমি তো অনেক সুন্দরী, তুমি আমার সাথে যাবা, আমার সাথে মানে আমার বাসায় যাবা, আমার সাথে ডিস্কোতে যাবা", এগুলা এগুলা বলে। কিন্তু ওই মেয়ে যদি একবার না বইলা দেয়, তখন ওই মেয়েটাকে টাচ করা এটা সম্ভব না। হ্যাঁ, ওই মেয়েটাকে যে গিয়ে টাচ করবে এটা হইতে পারে না। এটা আমি দেখি নাই আমার মানে এত বছরের জীবনে, এত জার্মানিতে এত বছর ধরে আছি। তো আমাদের ইয়া ভাই বলতেছে যে মানে হ্যাঁ, উত্তেজনা তো মানুষের হইতেই পারে ভাই। একটা মেয়ে, সুন্দরী মেয়ে, মানে ফিগার টিগার ভালো দেখলে তো উত্তেজনা তো হইতেই পারে। এটা তো খুব, আমার তো উত্তেজনা হবেই, খুব স্বাভাবিক। আমি তো ভাই গে না, আমি তো স্ট্রেইট একটা মানুষ, আমার তো দেখলে উত্তেজনা হবেই। কিন্তু উত্তেজনাটা আমি কন্ট্রোল করতে পারি। আই ক্যান কন্ট্রোল মাই সেলফ। আমি জানি কিভাবে নিজেকে কন্ট্রোল করতে হয়। একটা সুন্দরী মেয়ে দেখলে তার উপরে আমার ঝাঁপায় পড়ার কোনো স্কোপ নাই, কোনো সম্ভাবনা নাই। জীবনে ভাই অনেক সুন্দরী মেয়ে দেখছি, অনেক হট মেয়ে দেখছি, অনেক কম জামা কাপড় পরা একটা মেয়েও দেখছি। হ্যাঁ, এখানে জাউনা আছে, জাউনা যেটা হচ্ছে গরম পানির এক ধরনের ভাপ দেয়, সেই ভাপ দিয়ে সেখানে গোসল করে। হ্যাঁ, বসে থাকে কাঠের চেয়ার, কাঠের উপরে বসে থাকে, শুয়ে থাকে। ওইখানে গরম পানি। জার্মানির বাইরে যারা যারা আছেন তাদের জন্য বলে দিই সোনা, ওনারা বলতেছেন ও সাওনা। হ্যাঁ, সাউনা সাউনা। কিন্তু জার্মানিতে এস এর উচ্চারণ হচ্ছে জেড। হ্যাঁ, জাউনা বলে এখানে। তো এই জাউনাতে আমি যখন গেছি তখন আমি তো
মানে টাওয়াল প্যাঁচা বসে আছি, হ্যাঁ, and 3টা মেয়ে ঢুকছে, হ্যাঁ, 3টা মেয়ে এত সুন্দরী ভাই। 3টা মেয়ে এসে আমারে বলতেছে যে তুমি টাওয়াল প্যাচে আছো কেন, তুমি টাওয়ালটা খুলো। আমি তো বলি না, আমি তো খুলবো না। বলে না না, তো এটা তো এখানে নিয়ম রুলস যে তোমার টাওয়াল খুলতে হবে, আর তুমি যদি টাওয়াল পরে থাকো তাহলে তোমার গায়ে তোমার চামড়া নষ্ট হয়ে যাবে, এখানের চামড়া নষ্ট হয়ে যাবে। আমি বলি দুনিয়া উল্টায় গেল, আমি ভাই মানে টাওয়াল খুলবো না। আসিফ ভাই, ক্যান আই সে সামথিং? ভাই আপনি কিছু বলেন না, এখন বলেন না, মানে আপনি একটা এমন একটা জিনিস, এমন একটা কথা জাস্ট বলবেন আমি জাস্ট একটা লজ্জা জিনিস, পাই যাবো। হ্যাঁ বলেন। জাস্ট একটা জিনিস। Ich bin so erstaunt, das zu hören. ভালো 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 ট্রান্সলেট করছেন, এটারে এম কে হাসানের এখানে লাগাই দেন। তো এম কে হাসানের গলাটা সরাই এখানে লাগাই দেন। তো আমি মানে এখানে জাউনাতে গেলাম, গিয়ে দেখলাম ছেলে মেয়ে একসাথে গোসল করে, ছেলে মেয়ে একসাথে গিয়া রুমের ভিতরে বসে থাকে, ছেলে মেয়ে গোসল করতেছে। and এটা বললে রেসিস্ট শোনাইবো, কিন্তু এখানে যে মাসল ম্যান গুলা মনে করেন একটু গায়ের চামড়া একটু কালো, ওই মাসল ম্যান গুলা যখন গোসল করে তখন আপনি মেয়েরা এরম করে তাকায় থাকে, হ্যাঁ, যে ওই মানে ওদের দিকে, হ্যাঁ, এমন এমন করে তাকায়, আবার ছেলেরাও মেয়েদের দিকে তাকায়, সবাই সবার দিকে তাকাচ্ছে, সবাই উত্তেজিত হইতেছে, কিন্তু কেউ তো কাউরে রেপ করতেছে না, আমি তো এখানে দেখলাম না এরকম। সত্য সন্ধানী ভাই, তাইলে আপনি আমাদেরকে বলেন তো যে উত্তেজনা হওয়া খুব স্বাভাবিক, একটা উত্তেজনা আমার হয় যদি বেশি জামা কাপড় পরা মেয়েও আমি দেখি, অনেক সময় একটা মেয়ের কণ্ঠ শুনলে আমার উত্তেজনা হয় ভাই, এটাও হওয়া খুব স্বাভাবিক। হ্যাঁ, গলার স্বর শুনছে আমার খুব ভালো লাগছে, গলার স্বরটা শুনে আমার খুব মানে অ্যাট্রাকশন ফিল করছি আমি। অনেক সময় অনেক মেয়ের একটু চুল দেখলে, অনেক সময় একটু ঠোঁট দেখলে আমার মানে মানে খুব ভাল লাগে, হ্যাঁ, এত সুন্দর ভাই। কিন্তু আমি জানি কিভাবে নিজেকে কন্ট্রোল করতে হয়, একটা সভ্য মানুষ জানে কিভাবে নিজেকে কন্ট্রোল করতে হয়, আমি কন্ট্রোল করতে পারি। এখন এইখানে তো এই ধরনের ঘটনা ঘটতেছে, তাইলে তো আপনার যে বক্তব্য সেই বক্তব্য অনুসারে তো এখানে তো ইউরোপ তো ধর্ষণের মহাযজ্ঞ ঘটে যেত, এটা তো ঘটতে দেখতেছি না। ফারাজ ভাই বলেন। থ্যাংক ইউ আসিফ ভাই, আমি একটা জিনিস বলার চেষ্টা করছিলাম। আসিফ ভাই, আমার একটা ছোট প্রশ্ন আছে। অ্যাজ এ হিউম্যান, আপনার কি সেই অ্যাবিলিটি আছে যে মানুষের মাথায় কি চলতেছে না চলতেছে, ব্যাক ইন দেয়ার হেড কি চলতেছে না চলতেছে, এটা কি কোনোভাবে যাচাই করার কোনো ওয়ে আপনার কাছে আছে? না, আমার কাছে তো নাই, আমি বুঝতে পারবো না। যদি এটা যাচাই করার ওয়ে না থাকে আপনার কাছে, তাহলে কি আপনি শিওর ভাবে বলতে পারবেন যে তারা যতই ল্যাংটা থাকুক বা যাই থাকুক, তাদের মধ্যে তাকুয়া, তাদের মধ্যে ইমানটা যে নাই, যে ওইটার জন্য তারা এই রেপটা করতেছে না? ওই এমনকি মাদ্রাসায় যে স্টুডেন্ট আছে এবং যারা হচ্ছে টিচার আছে, তাদের থেকেও বেশি তাকুয়া আছে তাদের মধ্যে। এটা কি আপনি ফেলাই দিতে পারবেন? এই যুক্তিটা কি আপনি ফেলাই দিতে পারবেন, বা এই না দাবিটা কি ফেলাই? না তারা মাদ্রাসা সব থেকে বেশি ইমানদার, এই জন্য তারা রেপ করতেছে না। এটাকে কি আপনি ফেলাই দিতে পারবেন আসিফ ভাই? না, অবশ্যই ফেলা দিতে পারবো না। ফারাজ ভাই এখন, আচ্ছা আপনার কি শেষ হয়েছে বলেন? হ্যাঁ হ্যাঁ, ডান 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 আসিফ, এটা ফারাজ ভাই, তাহলে আপনাকে আমি একটা প্রশ্ন করি, যে আমি বাংলাদেশেও তো ছিলাম, জীবনের 28টা বছর আমি বাংলাদেশে, 27-28 বছর আমি বাংলাদেশে ছিলাম। আমি দেখছি যে বাংলাদেশে একটা বাসে উঠলে, একটা ট্রেনে উঠলে, একটা যানবাহনে উঠলে, যেখানে অনেক মানুষ একসাথে থাকে, মার্কেটে, সুপার মার্কেটে, বাজারে, এমন কোনো জায়গা নাই, আমার পরিচিত আমার আত্মীয় স্বজন মেয়েরা যারা আছে, আমার বউ আছে, আমার বান্ধবীরা ছিল, তারাও আমাকে তাদের জীবনের কাহিনী বলছে, এমন কোনো সিঙ্গেল জায়গা নাই যেখানে পোলাপান আইসা কোনো না কোনো ভাবে গায়ে হাত দিবে না, এইটা সম্ভব না। প্রত্যেকটা দিন তাদের কমপক্ষে, বা লিঙ্গ ঘষবে না গায়ের সাথে। হ্যাঁ, গায়ে আইসা লিঙ্গ নুনুটা ঘষবে না। প্রত্যেকটা দিন এক একজন, আমি মানে জিজ্ঞেস করছি তাদেরকে যে ডেইলি এরকমের ঘটনা কয়টা ঘটে, মানে তুমি একটু হিসাব করে বলো তো, তুমি বাইরে গেছো, সারাদিন বাইরে ছিলা, সারাটা দিন বাইরে ছিলা, সন্ধ্যার সময় বাসায় আসছো, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কয়টা ঘটনা ঘটছে? তারা আমাকে বলছে কমপক্ষে 5-6টা ঘটনা করে ঘটে ডেইলি বেসিসে, একেবারে ডেইলি 5-6টার কমে ঘটে না। এইটা মানে এমনকি রিক্সাওয়ালা, সিএনজি ওয়ালা, বাসওয়ালা, বাসের যে কন্ট্রাক্টর, যে হেল্পার, যে এইটা সেটা, এমন কোনো লোক নাই যে গায়ে হাত দিবে না, এমন কোনো লোক নাই যে গায়ে হাত দিবে না। তো অনেক সময় তারা বোরখা পরা থাকে, তাও গায়ে হাত দেয়। অনেক সময় তারা শাড়ি পরা থাকে, তাও গায়ে হাত দেয়। অনেক সময় তারা সালোয়ার কামিজ পরা থাকে, তাও গায়ে হাত দেয়। এমনকি বাচ্চা কাচ্চা পর্যন্ত ছাড়ে না। আমার একটা ভাগ্নি ছিল ছোট, একটা 8-9 বছরের ভাগ্নি,
এরে পর্যন্ত ছাড়ে না ভাই। বা রাস্তাঘাটের এই যে নিউ মার্কেটের গাউসিয়ার রাস্তাটা দিয়ে যখন আপনি যাবেন তখন একটা বাচ্চা মেয়ে পর্যন্ত ছাড়ে না, বুড়ি ধুরি ছাড়ে না। তাইলে আর ইউরোপে আমি এসে দেখতেছি যে না, ন্যাংটা হয়েও যদি ঘুরে তাইলেও কোনো মানে হ্যাঁ অনেকের উত্তেজনা হবে কিন্তু কেউ টাচ করবে না। তাইলে এই পার্থক্যটা কোথায় ফারাজ ভাই? যে বাংলাদেশে বোরখাও পড়তেছে, ভালো জামা কাপড় পড়তেছে, শাড়িও পড়তেছে, ইয়াও সবই পড়তেছে, প্রত্যেকটা দিন হ্যারাসমেন্টের শিকার হইতেছে এক একটা মেয়ে, প্রত্যেকটা দিন হ্যারাসমেন্টের শিকার হইতেছে এক একটা মেয়ে। আর এইদিকে ইউরোপে ঘটনা ভিন্ন, ঘটনা পুরো উল্টা। তাইলে ফারাজ ভাই ঘটনাটা কি একটু বলেন তো? হ্যাঁ ফারাজ ভাই আনমিউট করে আপনি বলেন এখানে যেটা দেখাচ্ছেন। এই আর্টিকেলের হেডলাইনটা কি পড়া যাচ্ছে আসিফ ভাই? হ্যাঁ গবেষণা 94% of victims of sexual harassment in public transport. 94% women, ভাই বাংলাদেশে 94% womenরা ভিকটিম হয় সেক্সুয়াল হ্যারাসমেন্টের ইন পাবলিক ট্রান্সপোর্ট। আপনি যে কথাটা বলেন ভাই এটা তো 100% ট্রু, এবং আমি তো মনে করি যে 94% এটা কমই বলছে, অ্যাটলিস্ট 98% হবে এটা। এবং আমার আমার বউ বলছে, আমার ওয়াইফ বলছে, কানিজ বলছে যে একই দিনে 3টা ঘটনা ঘটছে পরপর, যে 3টা মানে হচ্ছে গিয়ে সে রিক্সায় করে পর্যন্ত গেছে, বাস স্টেশন পর্যন্ত গেছে, রিক্সালা করছে প্রথমে, তারপরে হচ্ছে গিয়ে বাসের যে হেল্পার সে যখন উঠাইছে সে করছে একবার, আসার সময় আরেকবার করছে। মানে একই যাত্রায় একবার যাইতেছে, ওয়ান ওয়ে যাইতেছে, সেই একই ওয়ান ওয়েতে 3বার এই ঘটনা ঘটছে। তাইলে ভাই মানে কেমনে কি, মানে একটা মেয়ে যাবে কেমনে, একটা মেয়ে স্কুলে যাবে কেমনে, একটা মেয়ে কলেজে যাবে কেমনে, একটা মেয়ে পড়ালেখা করবে কেমনে, একটা মেয়ে নিজের পায়ে দাঁড়াবে কেমনে? এই জন্যই এবং রাসূলুল্লাহ বলেছেন তোমাদের নারীকে ঘরে রাখো। সি ভাই এই হচ্ছে কি বোঝা যায়। মানে মানে প্যাথেটিক অবস্থা। তাহলে ভাই আপনাদের ভাই আপনারা মানে ইমানদারদের দেশ, এমন কি ভাই আরো মজার ব্যাপার ভাই ফারাজ ভাই, সৌদি আরবে হজে গিয়া, ফারাজ ভাই সৌদি আরবে হজে গিয়া হ্যারাসমেন্টের শিকার হয়েছে। আমি নিউজ লিঙ্কটা একটু বের করতেছি, আমাকে 1 মিনিট সময় দেন। আমি হ্যাঁ ভাই হজে এটা হয়। হজে গিয়া কয়েকটা মেয়ে রিপোর্টে বলছে, বিবিসির নিউজ এবং ডয়েচে ওয়েলের নিউজ, আমি এই নিউজটা পড়ছি, আমার একটু খুঁজে বের করতে হবে, আমার হাতের কাছে নাই, আমি দেখাইতেছি, একটু পরে দেখাইতেছি। হজে গিয়া তো মেয়েরা বলতেছে যে হজে আমাদের পেছন থেকে এভাবে চাপ দিছে, আমাদের পেছনের ওই জায়গাটাতে এরকম করে চাপ দিছে, এবং আমরা কয়েকবার হ্যারাসমেন্টের শিকার হয়েছে, একবার দুইবার না, কয়েকটা পুরুষ দ্বারা এইভাবে এইরকম হ্যারাসমেন্টের শিকার হয়েছে। ভাই হজে গিয়া তুই হ্যারাসমেন্ট করস, তাইলে আর বাকি থাকে কি? ওটা ইজিয়ার ভাই করা, বুঝছেন, যে পরিমাণ যে ভিড় টিড় থাকে ওইখানে, যারা করতে চায় কাজ তাদের জন্য করা এটা খুবই ইজি। ফারাজ ভাই আপনি একটু কথা বলেন, আমি এটা নিউজটা একটু বের করে একটু দেখাচ্ছি। ও সরি, আমি তো ভাই ওটা সরাই দিছি, তো ফুল হয়ে আছে তার। হ্যাঁ সত্য সন্ধানী ভাই বলেন। আচ্ছা, এখন লাস্টে যে কথাটা বললেন, তার আগে একটা কথা বলি ভাই কাইন্ডলি, মানে আমি আসলে ওই যে আমি আসলে এই নামে অ্যাড হবো, আমি যদিও মুসলিম, আমি কিন্তু মানে ইদানিং খেয়াল করতেছি আপনাদের এখানে অনেকে অ্যাড হয় কিন্তু আসলে এলোমেলো কথা বলে আসলে আপনাদের একটু মানে মাথা টাথা গরম করে দেয়। তবে আপনাদের কাছে রিকোয়েস্ট, আমি আসলে প্রায় অ্যাড হবো, আমাকে একটু কাইন্ডলি অ্যাড করবেন। আমি মানে আপনাদের সাথে ডিসকাস করে আসলে জানতে বুঝতে চাই, ঠিক আছে? আপনাদেরকে বিরক্ত করার ইচ্ছা আমার নাই, হ্যাঁ? তো এটা আমার রিকোয়েস্ট ভাই, আমি আসলে কাইন্ডলি অ্যাড করবেন আমাকে। আচ্ছা, এখন আমি আহ, যেটা বলি যে লাস্টে যেটা বলছেন, যে ওই যে যে বোরকা পরার পরেও কেন মানে এই যে এই ব্যাপারগুলো হচ্ছে, মানে আমি এটা কি বলবো ভাই, ফারাজ ভাই বলবো এটা? ওকে বলেন। আচ্ছা, এটা আগে বলি, তারপরে আমি ওই ফার্স্টের ব্যাপারে আবার যাব। তো এইটার একটা কারণটা হচ্ছে, এই ব্যাপারটা আমি ঘাটাঘাটি করছি মূলত বর্তমানে, মানে এটা যে এমনটা না যে মনে করেন পর্দা করার পরেও হয়ে যাচ্ছে। এখানে মেইন সমস্যাটা কেন হচ্ছে যে বর্তমানে যে এই যে অশ্লীল জিনিসপত্র মানে এত বেশি ছড়াছড়ি, মানে ধরেন হচ্ছে যে আপনি ধরেন এটা কি আপনি কোনো রিসার্চ পেপার পড়ে পড়তেছেন বলতেছেন, নাকি ভাই এটা হচ্ছে আপনার হুজুর থেকে শুনে এটা বলতেছেন? না 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 না, মানে হুজুর এটা কি থেকে পার্সোনাল অপিনিয়ন?
না, ওয়াও না। ভাই, ফারাজ ভাই, না, ফারাজ ভাই, আমি বুঝলাম যে ওই যে মানে ওইদিকে অশ্লীলতার সরাসরি, এই জন্য এইদিকে সুনাহাগা মুমিন চিত্তা গেছে, তার উত্তেজনা হয়ে গেছে। ভাই মানে না, না। আপনি বলতে চাচ্ছেন যে মানে আমেরিকাতে অশ্লীলতার ছড়াছড়ি, এই জন্য বাংলাদেশে 3-6 মাসের বাচ্চারা রেপ করে দিচ্ছে নাকি মুমিনে, সুনাহাগা মুমিনে নাকি? না, 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 ব্যাপারটা আমি এটা বলতে চাচ্ছি না। দেখেন, আমি আমি যদি মানে আমি আমার কথা যদি একটু বলি, মানে একজন নরমাল হিউম্যান বিং বা আমরা আশেপাশে আরো 5-10টা মানুষের কাছ থেকে আমি এবারে আসলে তাদের মতামত এই নিচ্ছি। অশ্লীলতার ছড়াছড়িতে যদি সুনাহাগা মুমিন নিজেরা সামলাইতে না পারে, তাহলে আমি আপনাকে যে উদাহরণগুলো দিলাম ভাই, যে এখানে নোট বিচ আছে, জাওনা আছে, এইগুলার লোকেরা এরকমের দর্শন করতেছে না কেন? এখানেও তো অশ্লীলতার ছড়াছড়ি কেন করতেছে না? আচ্ছা, এখন কথা হচ্ছে যে ওই ব্যাপারটাতে আমি একটু পরে অ্যান্সার দেই যে কেন না, তারা এটাতে করতেছে। এটা আপনি তো একটা মানে দাবি উত্থাপন করে ফেলাইছেন অলরেডি, যে অমুক জায়গাতে ভাই, সারা দুনিয়াতে ভাই অশ্লীলতার সরাসরি, এই জন্য ভাই এগুলা হইতাছে। হ্যাঁ, তাহলে এখানে তো আরো বেশি হওয়ার কথা, এখানে তো আরো বেশি অশ্লীলতার ছড়াছড়ি। বা রাস্তায় বাড়িলে আমি দেখি বড় বড় মডেলদের ছবি, বুড়া মানে বিল্ডিং জুইরা, মানে একেবারে প্রায় অর্ধনগ্ন, প্রায় নগ্ন মডেলদের ছবি টানায় রাখছে। এটা দেখা তো এখানের মানুষ উত্তেজিত হয়ে তো লাগাতার ধর্ষণের যোগ্য হয়ে যেত এখানে। এখন আচ্ছা, আপনি কি সত্তর সন্ধান ভাই, আপনি কি কি কাজ করেন একটু বলতে পারবেন? আচ্ছা, আচ্ছা, আমি একজন মানে মেডিকেল পার্সন আর কি। ঠিক আছে, এতটুকুই বললাম আর কি। মেডিকেল পার্সন, আচ্ছা। আপনি কোন একটা হসপিটালে কাজ করেন, রাইট? আচ্ছা, এটা আমি বলছি না, ঠিক আছে, এটা এতটুকু, হ্যাঁ। আরে আমি আপনার পার্সোনাল ইনফরমেশন দরকার নেই, আপনি মানে মেডিকেলেই তো কাজ করতেছেন, ওদের বললেই হবে। কোন একটা হসপিটালে তো কাজ করতেছেন। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, আহ, আপনি একটু চিন্তা করে বলেন যে আপনি হসপিটালের একজন কর্মচারী হিসাবে আপনি যতটুকু অশ্লীলতার উপর এক্সপোজড একজন হিসেব, একজন ব্যক্তি যে হচ্ছে কোন একটা কাজ করে, কোন একটা গার্মেন্টসে কাজ করে, সে কি অশ্লীলতার উপর আরো বেশি এক্সপোজড নাকি সমান লেভেলের এক্সপোজড অ্যাপ্রক্সিমেটলি? মানে আপনি বলতে চাচ্ছেন যে একজন মেডিকেল পার্সন আর গার্মেন্টস কর্মীর মধ্যে কে বেশি মানে এক্সপোজড সেক্সুয়ালি, তাই তো নাকি? অশ্লীলতার প্রতি কে বেশি এক্সপোজড, নাকি সবাই আচ্ছা, সমান সমান একই একই রকমই হওয়ার কথা? উম, আসলে অনেক ক্ষেত্রে তো একই হতে পারে, অনেক ক্ষেত্রে তো একই হতে পারে এই। একই একই হওয়ার একই হওয়ারই সম্ভাবনা বেশি, কারণ তার মানে মিডিয়া তো তার কাছে, আপনার কাছে বেশি আছে, তার কাছে কম আছে, জিনিসটা এরকম না। মিডিয়ার এক্সেস আপনার কাছেও যতদূর, তার কাছেও ততদূর। যদি মিডিয়ার এক্সেস আপনার কাছে যতদূর, তার কাছেও ততদূরই হয়, তাহলে ভাই মেডিকেল ইয়েগুলোতে মানে হসপিটালস গুলোতে ওমেন হ্যারাসমেন্ট কম এবং গার্মেন্টস গুলোতে ওমেন হ্যারাসমেন্ট বেশি কেন বলতে পারবেন? আপনি বলতে চাচ্ছেন যে মেডিকেল গুলোতে বেশি এবং গার্মেন্টস গুলোতে কম, তাই তো? মেডিকেল গুলোতে কম, গার্মেন্টস গুলোতে বেশি কেন? গার্মেন্টস গুলোতে বেশি কেন? ঠিক এটা নিয়ে আসলে চিন্তা করা হয় না অ্যাকচুয়ালি। ধরেন কোন একটা গার্মেন্টস কর্মী যে হচ্ছে গার্মেন্টসে ধরেন মেয়েদেরকে উত্তক্ত করে বেড়ায়, তার কাজই হচ্ছে মেয়েদেরকে উত্তক্ত করা। ধরেন তার 2 দিন পর চাকরি চলে গেল, সে চাকরি পেলো কোন একটা মাল্টিন্যাশনাল কোম্পানির কোন একটা সিকিউরিটি গার্ড হিসাবে। ডু ইউ থিঙ্ক সে ওই একটা গার্মেন্টসে সে যেভাবে ওমেন হ্যারাসমেন্ট করতে পারতো, সে কি ওইখানে যে সে একইভাবে ওমেন হ্যারাসমেন্ট করার সুযোগ পাবে সে একটা মাল্টিন্যাশনাল কোম্পানিতে? আচ্ছা, মাল্টিন্যাশনাল কোম্পানিতে তো না, অবশ্যই না। কেন পাবে না? কারণ হচ্ছে যে একটা গার্মেন্টস সেক্টরে কিন্তু ছেলে মেয়ে নারী পুরুষ আর কি খুব মানে ক্লোজলি কাজ করে তারা আর কি। তো সেই হিসাবে তো আসলে মাল্টিন্যাশনাল কোম্পানিতে কাজ করে না? সেটা সেটা তো করে অবশ্যই, হ্যাঁ, ঠিকই অবশ্য। তাহলে সেই ক্ষেত্রে হ্যাঁ, তো সেই ক্ষেত্রেও আসলে হওয়া উচিত। আমি সেই ক্ষেত্রে হওয়াটা স্বাভাবিক আর কি মনে করি তো আমি। আচ্ছা, সেখানে হওয়াটা স্বাভাবিক না, সেখানে হওয়াটা স্বাভাবিক না এই জন্য কেননা গার্মেন্টস গুলোতে যেখানে হচ্ছে আপনার অপরাধ
করে অপরাধ থেকে বেঁচে যাওয়ার প্রবাবিলিটি বেশি থাকে, সম্ভাবনা বেশি থাকে, সেখানে যে মানুষ অপরাধটা বেশি করে। যেখানে যে এক অপরাধের একটা কনসিকুয়েন্সেস থাকে, যেখানে এই জিনিসটা নর্মাল না যে মেয়ে মানুষকেও তো হ্যারাস করতেই পারে, এর বোরকাই ঠিক ছিল না, এর এখানে ও নাই ঠিক ছিল না, এটা হয়তো বা ওর দোষ হইতে পারে। এইসব কালচার যেখানে আসে সেখানে ওমেন হ্যারাসমেন্টটা অবভিয়াসলি বেশি হবে। যেখানে এইসব কালচার নাই সেখানে ওমেন হ্যারাসমেন্টটা অপেক্ষাকৃত অনেক কম হবে। ফর এক্সাম্পল, একটা ইউনিভার্সিটির স্টুডেন্ট যে ধরেন একটা টি শার্ট একটা জিন্স পরে ইউনিভার্সিটিতে যাচ্ছে, সে তো তার ইউনিভার্সিটিতে সেফ ফিল করে, কিন্তু সেই ইউনিভার্সিটির স্টুডেন্টটা একটা বাসে উঠতে চাবে না। কেন উঠতে চাবে না? কেননা বাসের মধ্যে মানুষের যে চিন্তাধারা এবং ইউনিভার্সিটিতে তার মানুষের যে চিন্তাধারা, দুই চিন্তাধারা এক না। ইউনিভার্সিটিতে তাকে অ্যাজ এ প্রোডাক্ট কম মনে করা হবে। একেবারে কেউ মনে করবে না এরকম না, এটার মনে করার সংখ্যাটা অনেক কম থাকবে। কিন্তু একটা বাসে তাকে প্রোডাক্ট মনে করার মানুষ, দিনের পথের মানুষ থাউজেন্ডস এন্ড থাউজেন্ডস অফ আছে, যারা তাকে যে কোনো সময় একটা ধর্মের নামে হ্যারাসমেন্ট করে দিতে পারে। এটার প্রবাবিলিটি উনিশের থেকে অনেক বেশি আসবে। আমি একটা এই জিনিস জিজ্ঞেস করতে চাই যে মনে করেন তো ভাই যে আপনি আহ, রাস্তা দিয়ে যাচ্ছেন, দেখলেন একটা বাচ্চা ছেলে আপনার হয়তো আপনার গায়ে একটা ইট মারছে। বাচ্চা ছেলেটার দিকে আপনি তাকাইলেন, দেখলেন যে বাচ্চা ছেলেটাকে দেখেই বোঝা যাচ্ছে যে সে হচ্ছে রাস্তার ছেলে, গায়ের জামা কাপড় ময়লা ছিঁড়া, মুখ নোংরা। আপনার গায়ে যেহেতু ঢিল মারছে, আপনি তো একটা থাপ্পড় দিয়ে দিবেন তারে নাকি, বা একটা গালি দিবেন নাকি ভাই বলেন তো? না না না, অবশ্যই না। একটা ধমক তো অন্তত দিবেন। ভাই এত ভালো সাইজেন না, বাংলাদেশের মানুষ কি এটা আমাদের জানা আছে ভাই? এত ভালো সাইজেন না, বলেন, সত্য কথা বলেন। দেখেন, সত্যটা হলো অ্যাটলিস্ট আমি হয়তো একটু পোলাইটলি প্রোটেস্ট করব, কিন্তু তারপরে তাই মানে আঘাত করবো এমনটা না আসলে। পোলাইটলি প্রোটেস্ট আপনি করবেন না, আপনি ধমকি দিবেন। একটা সাধারণ বাংলাদেশের মানুষ ধমকি দিবে, ওই তোর হালার পো, এরকম করে একটা গালি দিবে, হ্যাঁ, পারলে মাইর দিবে, হ্যাঁ, পারলে মানে থাপ্পড় একটা গালে, মানে মাথার নিচে একটা থাপ্পড় দিবেই। বাংলাদেশের রিক্সাওয়ালা, সিএনজি ওয়ালা সবাই এই কাম করবে। ডিল মার্সকে ওই হালার এইভাবে বলে একটা বাড়ি ঠিকই দিবে। এখন ওই বাচ্চাটা ধরেন খুবই ভালো জামা কাপড় পরা, দেখেই বোঝা যাচ্ছে যে সে কোটিপতির ছেলে, তখন আপনি কি করবেন বলেন তো? আহ, এখন আমি যদি আমার কথাটাই বলি, হ্যাঁ, আমি অ্যাকচুয়ালি দুই ক্ষেত্রে সেম কাজই করব। ওই কোটিপতির ছেলেকেও যেভাবে করে প্রোটেস্ট করব, আমি ওই যে আপনি যেটা বলেন ছেঁড়া জামা কাপড় পরা, তার ক্ষেত্রেও সেম কাজটাই করব। দুইজনকে আমি পোলাইটলি প্রোটেস্ট করবো, এক কথায় আমার আপনি অ্যান্সার। আপনি আমি আমার সত্য বলতেছেন না, আপনি সত্য বলতেছেন না, আপনি মিথ্যা কথা বলতেছেন। আপনি যদি সত্যবাদী হইতেন তাহলে আপনি সত্য কথাটাই বলতেন, যেটা। আচ্ছা ঠিক আছে, আপনি বলেন তো একটা সাধারণ বাংলাদেশের নাগরিক সে কি করবে? আচ্ছা, হ্যাঁ, সাধারণ নাগরিকের ক্ষেত্রে অবশ্যই ভাই, সে হচ্ছে যে কোটিপতির ছেলে হলে তখন একটু খুব মধুর স্বরে মানে এই করবে আর কি, তেমন কিছু বলবে না আর কি। আর ওই ছেঁড়া জামা কাপড় পরাটাকে তো খুব মানে দমকা দমকি মারামারিও করতে পারে, এটাই আর কি স্বাভাবিক। কিন্তু দুইটা বাচ্চাই কিন্তু, আর কেউ তো কিন্তু নাই আশেপাশে, হ্যাঁ, আর কেউ কিন্তু আশেপাশে নাই, দুইটা বাচ্চারই কিন্তু থাপ্পড় ডাউন যায়, চাইলে দুইটা বাচ্চারই থাপ্পড় ডাউন যায়, আবার দুইটা বাচ্চারই পোলাইটলিও বলা যায় নাকি ভাই? জি জি, হ্যাঁ হ্যাঁ, কিন্তু অবশ্যই। একজন সাধারণ বাংলাদেশীর দৃষ্টিতে যে একটু ছেঁড়া জামা পরা, এর দাম থাপড় দিয়া বসায় রাখবে, ওই তোর হালার বইলা বসায় রাখবে। আর যদি বড় লোকে অনেক কোটিপতির পোলা বুঝতে পারে, তাহলে বলবে বাবা তুমি আমাকে, বাবা তুমি আমাকে এভাবে মেরো না বাবা, আমি তো ব্যথা পেয়েছি বাবা, এটা তো ঠিক হলো না বাবা, তুমি যাও বাসা চলে যাও বাবা, বাসা তোমার বাবা মা মনে হয় কান্না করছে, হ্যাঁ, তোমার বাবা মা তোমাকে খুঁজতেছে, তুমি বাসা চলে যাও। এরকম একটা পরামর্শ, সৎ পরামর্শ দিয়ে তারা বাসায় পাঠিয়ে দিবে। এই যে তার কিন্তু কোনো লাভ ক্ষতি নাই, কিন্তু এই ব্যক্তির দুইটা বাচ্চার প্রতি দৃষ্টিভঙ্গি দুই রকম। কারণ কি? কারণ হচ্ছে পাওয়ারের প্র্যাকটিস। হ্যাঁ, আপনি বা একজন সাধারণ বাংলাদেশী, সে একটা অভাবী দরিদ্র পরিবারের ছেলেকে দেখলে সে বুঝতে পারবে যে আমি ওর থেকে বেশি পাওয়ারফুল, আমি ওর থেকে বেশি শক্তিশালী, আমি ওর থেকে উপরে আছি, সুতরাং আমি ওরে গায়ে হাত দিতে পারি, ওর সাথে আমি এমন কিছু করতে পারি যেটা আমি আমার পাওয়ারটা ওরে দেখাইতে পারি। যখনই একটা বাংলাদেশি টের পাবে যে এ মা, এ তো আমার থেকে পাওয়ার পাওয়ার র্যাঙ্কিং এ আমার থেকে উপরে, সে আমার থেকে ধনী, সে সে যেই হোক, একটা বাচ্চা ছেলেও হোক না কেন, সে কিন্তু আর ওই থাপ্পড়টা মারতে সাহস পাবে না। আপনি যখন
একটা বাসে একটা গার্মেন্টস এর মেয়েকে ধরেন একজন বাংলাদেশি যখন একটা বাসে একটা গার্মেন্টস এর মেয়েকে দেখতেছে, সে পাওয়ার ফিল করতেছে যে আমি এই মেয়েটার থেকে বেশি পাওয়ারফুল, আমি এটা করতে পারি, আমার দ্বারা এটা করা সম্ভব, আমি এর উপরে ডমিনেট করতে পারি। কিন্তু সেই বাসে যদি অনেক সুন্দরী, অনেক মানে দামি পোশাক পরা একটা মেয়ে উঠতো, ওই ছেলেটাই এই মেয়েটার গায়ে হাত দিতে গিয়ে 10 বার ভাবতো যে এর গায়ে হাত দিলে না জানো কি হয় ভাই, মানে একটা ফাটায় বালাইবো, হ্যাঁ, আমি তো বাঁচুম না, এর গায়ে আমি হাত দিতে পারুম না। হ্যাঁ, মনে করেন একটা সিনেমার নায়িকা বা ধরেন একটা পলিটিশিয়ানের বউ, সে ওই বাসে উঠছে, ওই পড়ায় জিন্দেগিতে এর গায়ে হাত দিবে না, সে যত কম জামাই পড়ুক না কেন, জিন্দেগি তোর বাপেরও সাধ্য হবে না ওই ওর গায়ে হাত দেয়া। কারণ হচ্ছে এই পাওয়ারের প্র্যাকটিসটা, যে আমি আমাদের সমাজে কিছু ক্যাটাগরির মানুষ আছে, যে ক্যাটাগরির মানুষ আপনি ছোটবেলা থেকে এই জিনিসটা মানে বুঝে যান যে আপনি কারে মারতে পারেন, কার কার গায়ে আপনি হাত তুলতে পারেন আর কার গায়ে আপনি হাত তুলতে পারেন না। ছোটবেলা থেকে আপনাকে এই শিক্ষাটা দিয়ে দেওয়া হয়, আপনার বাবা মা আপনার ছোটবেলা থেকে। এই জন্য কি আসিফ ভাই যে সবাইকে হ্যারাসমেন্ট করার জন্য বৈষম্য বিরোধী একটা আন্দোলন করা উচিত না? ভালো বলেছেন। কিন্তু ফারাজ ভাই, এই জিনিসটা চিন্তা করে দেখেন যে ছোটবেলা থেকেই এই জিনিসটা কিন্তু বাচ্চাদেরকে দিয়ে দেওয়া হয়। আমাদের মাদ্রাসাগুলোতে খুব চমৎকার ভাবে এই শিক্ষাটা দিয়ে দেওয়া হয়। একজন মাদ্রাসার শিক্ষক হচ্ছে হাইয়ার পাওয়ার লেভেলে, পাওয়ার র্যাঙ্কিং এ সে হাইয়ার পজিশনে আছে, সে চাইলে বাচ্চা কাচ্চাদেরকে মারতে পারে এবং মাইরা ফাড়ায় ফেলায়। বাপ মায়ের শিখায় দেয় যে হুজুর, মাইরা খালি হাড্ডি গুলা ফেরত দিলে চলবো, মাংসগুলো আপনি রাখেন। হ্যাঁ, এমন মায়ের মারবেন যেন আমার পোলা সিধা হয়ে যায়। হ্যাঁ, বাপ মাও মারে, ইয়াও মারে। এই যে বাপ মা যে তার থেকে উপরে আছে, বাপ মা যে চাইলেই তাকে মারতে পারে, বড় ভাই যে তাকে চাইলেই মারতে পারে, এলাকার বড় ভাই যে তারে চাইলেই মারতে পারে, এই জিনিসগুলা তাদের ছোটবেলা থেকে শিখায় দেওয়া হয় যে তারা তো একটু মারতেই পারে, তুমি এমন করতেছো কেন, তারা তো একটু চাইলে মারতেই পারে। হ্যাঁ, বাপ মা তো তোমার একটু মারতে, তোমার টিচার একটু পিটাইছে, ও হোয়াট ডু ইউ মিন ভাই? আমি যে তার থেকে 2 বছর আগে জন্মেছি, এটা আমার কোনো অ্যাচিভমেন্ট না? ও কি বালটা ফালাইছে সে আমার থেকে 2 বছর আগে, কোন চ্যাটের বাল আব্দুল্লাহ সে ফালাইছে আমার, হ্যাঁ, যে সে 2 বছর আগে এই যে জন্মে আসে আমার। ও যে 2 বছর আগে জন্মায়, তার আগে 2 বছর আগে জন্মানো লোকের কাছে মাইর খাইছে, সে কি রিভেঞ্জ নিবে না? তার সাথে বৈষম্য? ওয়াই আর ইউ সো এই পরম বৈষম্য ভাই? এইটাই হচ্ছে সমস্যা, যে ওই পোলাটাও তার থেকে 2 বছরের সিনিয়র পোলার হাতে মাইর খায় খায় এই পর্যন্ত আসছে, সে এইটা রিভেঞ্জটা নিতেছে। এই যে, এবং এই বাচ্চাগুলা যখন মাইরটা খায়, বাচ্চাগুলাও কিন্তু বসে থাকে না, বাচ্চাগুলা কি করে, বাসার যে কুত্তা বিলাই আছে, কুত্তা বিলের উপরে সেই প্রতিশোধটা নেয়। সে মনে করে আমি তো কুত্তা বিলের থেকে বেশি পাওয়ারফুল, আমি তো কুত্তা বিলের লাথি মাইরা একেবারে উড়াই দিব। এবং একই কাজ করে ওই বাসার যে কাজের ছেলেটা আছে, ওই ছেলেটা ওই বাসার কাজের ছেলেটার উপরে সেই জিনিসটা ফলায়, যে জিনিসটা তার সাথে তার বাপ মায় ফলাইছে বা তার টিচাররা ফলাইছে। মানে এই পাওয়ারটা উপর দিক থেকে, মাইটটা উপর দিক থেকে আসে এবং নিচ পর্যন্ত যায়। আপনি যদি আরো উপরে যান, দেখবেন জাস্ট লাইক ব্রা। জাস্ট লাইক, হ্যাঁ, দেখবেন আপনি যে এই যে যেই বাপটায় তার পোলারে মারতেছে, সেই বাপটায় যখন অফিসে যাইতেছে, তার বড় বসের কাছ থেকে গাইল খায়, ওই দিন অফিস থেকে ফেরত আসছে, একেবারে মানে তার বস একেবারে জুতা দিয়ে বাইরে এসে তারে, সে এই রাগটা এসে ঝাড়ছে তার পোলার উপরে, তার পোলা সেই রাগটা ঝাড়ছে তার কাজের ছেলের উপরে, সেই কাজের ছেলে সেই রাগটা কার উপরে ঝাড়বো, সেই কাজের ছেলে গিয়া ঝাড়ছে হচ্ছে গিয়ে বিলাইয়ের উপরে। হ্যাঁ, এখন এই যে মানে ইয়ারটা যে নিচের দিকে নামতেছে, এই যে পাওয়ারটা যে নিচের দিকে নামতেছে, পাওয়ারের যে ইয়াটা, এই উপর থেকে জিনিসটা নিচের দিকে নামতেছে। হ্যাঁ, এই জিনিসটা হচ্ছে প্রবলেম, যে একটা পুরুষকে যখন এই জিনিসটা ছোটবেলা থেকে শিক্ষা দেওয়া হয় যে তুমি একটা মেয়ের থেকে বেশি পাওয়ারফুল, তুমি হচ্ছে কর্তা, ও হচ্ছে তোমার দাসী, তুমি তোমার জন্য আসলে এই যে এই পৃথিবী, এত সুন্দর পৃথিবী তোমার জন্য সৃষ্টি করা হয়েছে, তুমি হচ্ছে মেইন ক্যারেক্টার এই মহাবিশ্বের, তুমি হইতেছো মেইন ক্যারেক্টার, কারণ তোমার একটা নুনু আছে, 2টা বিচি আছে, এই জন্য তুমি মেইন ক্যারেক্টার, আর তোমার বিনোদনের জন্য নারীদেরকে বানানো হয়েছে। এইটা যখন ছোটবেলা থেকে একটা মানুষের মাথায় ঢুকানো হবে, সাথে সাথে সে পাওয়ার ফিল করবে যে আমি তো চাইলে যদি আমি চামে পাই, তাহলে তো মেয়েটার আমি একটা মেয়েটার উপরে সেই পাওয়ারটা প্র্যাকটিস করতে পারি, কারণ আমি তো ওর থেকে বেশি পাওয়ারফুল।
সে হোক রিক্সাওয়ালা, কিন্তু সে কিন্তু মনে মনে ভাবে আমি পিএইচডি করা মেয়ের থেকেও বেশি পাওয়ারফুল, কারণ ও তো মাইয়া মানুষ, আমি তো বেড়া মানুষ, আমার তো মানে বিচি আছে, আমার বিচির কত জোর। হ্যাঁ, এই যে পাওয়ারটা যে ফিল করে সে, সে যখন এই জিনিসটা যখন সে বুঝতে পারবে, সমাজ থেকে অ্যালাউ করবে তাকে এই জিনিসটা করতে, সমাজের যে চিন্তা, সেটা যখন তাকে এই জিনিসটা এনশিওর করবে যে তুমি চাইলে তোমার এই পাওয়ারটা প্র্যাকটিস করতে পারো, তখন কিন্তু সে প্র্যাকটিসটা করতে চাইবে। কিন্তু সভ্য পৃথিবীতে কিন্তু এই জিনিসটা হবে না। সভ্য পৃথিবীতে ইকুয়ালিটি যে জিনিসটাকে ফোকাসে রাখা হয়, আমাদের এই যে সভ্য সমাজের সমাজ ব্যবস্থায় হচ্ছে প্রত্যেকটা মানুষ ইকুয়াল, কেউ কারোর থেকে, এমনকি তুমি যদি ভাই মানে মজার ব্যাপার, এই দেশের একটা মিনিস্টার আমার পিছনে দাঁড়ায় সুপার মার্কেটে দাঁড়ায় আছে লাইনে, হ্যাঁ মানে টাকা দিবে লাইনে দাঁড়ায় আছে, ওরা কেউ পাত্তা কি পুষেও নাই, একটা কেউ পুষেও নাই, ওর দিকে কেউ ফিরাও তাকায় নাই। আমি চিনছি, কারণ আমি পোস্টারে দেখছিলাম এই হেলার ছবি, আমি দেখা আমি তার জায়গা দিইনি, সে সুন্দর করে লাইনে দাঁড়া, কেউ কাউরে পুষবে না এখানে, কারণ এখানে মানে প্রত্যেকটা মানুষের পাওয়ার আছে, প্রত্যেকটা মানুষ তাদের অধিকার হোল্ড করে। কিন্তু যেই সমাজে দেখবেন এই অবস্থা, যে মনে করেন একটা চেলা কমিশনার, একটা চিপাচাপার একটা মানে ছাত্রলীগের মনে করেন সুনাহাগা ছাত্রলীগ কমিটির সাধারণ সম্পাদক, মানে বিজ্ঞান বিষয়ক সম্পাদক, এইটা দেখলে মনে করেন চেয়ার ছেড়ে উঠা যেতে হবে। হ্যাঁ, কারণ হচ্ছে এই পাওয়ারে আমার থেকে উপরে, এই যে পাওয়ারের প্র্যাকটিসটা, এই প্র্যাকটিসটা হচ্ছে যৌন নির্যাতনের সবচেয়ে প্রধান কারণ। বাংলাদেশে যেই মানুষেরা এই যৌন নির্যাতন গুলা করে, রাস্তাঘাটে হাত দেয়, এইটা কোনো যৌন আচরণ না, এটা কোনো মানে সেক্সুয়াল অ্যাক্টিভিটি না, এটা হচ্ছে একটা পাওয়ার প্র্যাকটিস। এবং সমাজবিজ্ঞানীরা এর উপরে গবেষণা করে আমি যেটা বললাম সেটাই বলছে, মানে আমি আসলে এই জিনিসটা সমাজবিজ্ঞানীদের থেকেই পড়ছি, যে এই ধর্ষণ, হ্যারাসমেন্ট, যৌন নির্যাতন, এই ঘটনাগুলা সম্পূর্ণভাবে পাওয়ারের প্র্যাকটিস। এর সাথে যৌনতা, যৌন লালসা, যৌন ক্ষুধা নিবারণ, এইগুলার সরাসরি কোনো সম্পর্ক নাই। এটার সাথে সম্পর্ক আছে পাওয়ারের, পাওয়ার প্রদর্শনের। কারণ এই যে সেক্স, এই যে রেপের মাধ্যমে ঠিকভাবে একটা পুরুষ যৌন সুখ লাভ করে না, এর থেকে অনেক বেটার সুখ লাভ করে সে মাস্টারবেট করলে। মাস্টারবেট না করে সে যখন রেপ করতে যাচ্ছে, রেপ করাটা একটা ডিফিকাল্ট কাজ, একটা মেয়ে একটা খুব মানে জাপটা জাপটি করতে হয়, হ্যাঁ অনেক ডিফিকাল্ট কাজ। এই কাজটা যখন সে করতে যায়, তখন সে আসলে পাওয়ারের প্র্যাকটিস করে, সে কোনো যৌন সুখের লাভের জন্য করে না, কারণ এর থেকে অনেক বেটার সুখ সে খুব চমৎকার ভাবে একটা ভিডিও চাইরা মানে হাতে একটু মানে লোশন নেসেসারিলি আসিফ ভাই, নট নেসেসারিলি। ধরেন কারো যদি আপনি ইয়ে করেন, মাথায় বন্দুক ঠেকান, বা এমন ইয়ে দেখেন যে বাইরে এলে, করতে বাইরে এলে কোনো না কোনো ভাবে মারা যাবে, তখন তো ভাই হয়তো পারে she can comply or something. হ্যাঁ, এরকম কিছু ক্ষেত্রে দেখা যায়, কিন্তু আমি ম্যাক্সিমাম ক্ষেত্রের কথাগুলো বললাম ফারাজ ভাই, যে কিছু ক্ষেত্রে হইতে পারে যে যৌন সুখ লাভের জন্য কিছু ক্ষেত্রে হওয়া সম্ভব। হ্যাঁ, বা উঠে গেলে, এখান থেকে উঠে গেলে জিন এসে কার মটকায় দিবে, এরকম যদি বাচ্চাদেরকে বলে মাদ্রাসায়, হ্যাঁ, হ্যাঁ, বা জাহার নামে পড়তে হবে, তখন তো মনে করেন তেমনটা করলো। কিন্তু ফারাজ ভাই ম্যাক্সিমাম ক্ষেত্রে কিন্তু জিনিসটা পাওয়ার প্র্যাকটিস। মানে অল্প কিছু ক্ষেত্র হইতে পারে যে যৌন সুখ, যৌন ক্ষুধা মিটানো, সেটাও আমার সন্দেহ আছে, আমার সংশয় আছে, আমি এটা নিয়ে একটু ইনভেস্টিগেট করতে চাইবো যে আসলে কিভাবে সম্ভব যৌন ক্ষুধা রেপের মাধ্যমে মিটানো, বা হাত দিয়ে চিপ দিয়া কি এমন যৌন সুখী বা লাভ করতেছে, একটা বাসে যাইতেছে, পিছন দিয়ে একটা হাত দিয়ে চিপ দিল, কি এমন যৌন সুখ, আঙ্গুলে তোর কি মানে কি আঙ্গুলে নাকি তোর ভাই কি? বাঙালি তো মনে করেন ইয়ে করে, মানে রাস্তায় হ্যারাসমেন্ট করে যৌনসুখ পায়, মুখ দিয়ে কোনো কিছু একটা কথা, মানে বিশ্রী একটা কথা বললো, এটাতেই তো তারা যৌনসুখ পায়, এরকম একটা তাদের পয়েন্ট অফ ভিউ আর কি। হ্যাঁ, মানে বাংলাদেশের পোলাপান রাস্তাঘাটে যে দাঁড়ায় থাকে, ওই কয় টাকা রেট কত, এটা বলেই সে খুব একটা সুখ পাই, মানে হ্যাঁ ক্যাক করে আসতে থাকে। তো এই জিনিসগুলা তো আমি আমার মানে আচ্ছা, আমাদের যে সত্য সন্ধানী আপনি যিনি যুক্ত হয়েছেন, আপনি কি আমাদেরকে কোনো রিসার্চ পেপার দেখাইতে পারবেন যে রেপের প্রধানতম কারণ হচ্ছে অশ্লীলতা, এরকম কোন রিসার্চ পেপার কি হয়েছে? কোন সমাজ বিজ্ঞানী কি এই বিষয়ে রিসার্চ করে এরকম কোন গবেষণা দিছে যে এটার প্রধান কারণ অশ্লীলতা? না, এখন পর্যন্ত তেমন কোনো রিসার্চ পেপার তো আসলে পাওয়া গেছে বলে জানা যায়নি আসলে। জাস্ট আপনার মনে হয়েছে যে বা আপনি হুজুর মুখের থেকে কিন্তু শুনছেন? আসিফ ভাই, আমাদের
মুফতি খাজি ইব্রাহিম যদি এই কথাটা বলে তার মতো বিজ্ঞানীকে আপনি কিভাবে ফেলে দেবেন? এটা কেমনে করবেন? হ্যাঁ, তাও তো ঠিক ভাই। আমাদের এত বড় বিজ্ঞানী আমাদের চিপায় চাপায় রাস্তাঘাটে, আমাদের বাংলাদেশের চিপায় চাপায় রাস্তাঘাটে চুনাহাগা ভেড়ামারা উপজেলার অমুক বিজ্ঞানী ওয়াজে কইছে, এরা তো নিশ্চয়ই বড় সমাজ বিজ্ঞানী, তাই না? এদের থেকে বড় সমাজ বিজ্ঞানী তো নিশ্চয়ই পৃথিবীতে নাই। ইনশাআল্লাহ আপনি যেটা বলেছেন এখন ঠিকই বলেছেন, ডাউট অ্যাবাউট ইট। আমি এটা আপনাকে তো আছে যে কনফিডেন্সের সাথে বলে। সত্য সন্ধানী ভাই, আমি আপনাকে দেখাতে পারবো, আমি যেই কথাগুলো বললাম সেগুলো বিভিন্ন সমাজ বিজ্ঞানীরা তাদের বিভিন্ন রিসার্চ করছে, এগুলোর উপরে বিভিন্ন রিসার্চ এই জিনিসগুলো বের হয়ে আসছে যে সমাজে যখন এই জিনিসগুলো যখন ছোটবেলা থেকে মানুষের এই পাওয়ার প্র্যাকটিসটা কন্টিনিউ করবে, একটা চক্র তৈরি হবে পাওয়ার প্র্যাকটিসের, তখন এই রেপের সংখ্যা বাড়তে থাকবে। রেপের সংখ্যা একজন আরেকজনের উপর ডোমিনেট করার ইয়াটা সম্ভাবনাটা বেড়ে যাবে, এবং এর কারণেই এই যৌন নির্যাতনগুলো হয়। এরকম আমি রিসার্চ পেপার আপনাকে অসংখ্য দেখাতে পারবো। আপনাকে আমি গ্যারান্টি দিচ্ছি যে আপনি যে কথা বললেন এরকমের রিসার্চ পেপার ওই সৌদি আরব বা পাকিস্তান থেকে কিছু কিছু মানুষ বাইর করতে পারে, কিন্তু ওগুলা কোনো রিকগনাইজড রিসার্চ হবে না। আমি আপনাকে এই গ্যারান্টি দিতে পারি, এরকম পাবেন না আপনি। আন্তর্জাতিকভাবে খ্যাতি সম্পন্ন কোনো গবেষক, কোনো সমাজবিজ্ঞানী এই ধরনের কথা বলবে না। আপনি শুধুমাত্র ওই হুজুরদের ওয়াজে এগুলো শুনতে পাবেন। ভাই, হুজুরদের ওয়াজের কথার মানে কয় টাকা মূল্য? আমাদের কাছে তো কোনো মূল্য নাই। হ্যাঁ, সত্য সন্ধানী ভাই বলেন। আচ্ছা, এখন হ্যাঁ, এখন এখন ঠিক আছে, কিন্তু আমরা যদি হুজুরদের ওয়াজ শুধু নয়, এখন দেখেন রিসার্চ তো করা হয় নাই, কিন্তু যদি আমি যদি মানে আমাদের না, সমাজে যে রিসার্চ করা হয় নাই না। না, 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 ভুল কথা বলতেছেন ভাই। রিসার্চ করা যেভাবে হয়েছে। প্রেজেন্ট করতেছেন যে এটা ট্রু বাট রিসার্চের প্রমাণটা নাই। আ- এরকম শোনাচ্ছে না আসিফ ভাই? হ্যাঁ, উনি এটাই বলতেছে, রিসার্চ ভাই, রিসার্চ এখনো হয় না এগুলা। হইলে বাইরে হবে, এটাই উনি যেটা ওনাকে মুফতি ইব্রাহিম যেটা কইছে ওইটাই বেরোবো, কিন্তু এখনো রিসার্চটা হয় নাই দীক্ষা। ভাই, রিসার্চ হয়েছে, রিসার্চে আপনি যেটা বলছেন সেটা পাওয়া যায় নাই, পাওয়া গেছে উল্টাটা। সুনাহাগা মানে মুফতি ইব্রাহিমের যে বক্তব্য সেটার কোনো মানে মানে কোনো রিসার্চে এই ধরনের ডেটা পাওয়া যায় নাই। হ্যাঁ, বলেন এবার। এখন আসলে এরকম রিসার্চ তো দেখাতে পারতেছি না, কিন্তু এখন বাস্তবে আমরা যদি মনে করেন যে রিসার্চের কথা বাদ দিলাম, আমি যদি মনে করেন আশেপাশের আরো 10-20টা আমি সুসভ্য মানুষের কথাই যদি বলি, যারা হয়তো বিবেকবান মানুষের কথাও যদি আমি বলি যে আপনি লাস্ট একটা কথা বলছিলেন যে আহ, যে এত পর্দার পরেও কেন মানে রেপ বা এগুলো হচ্ছে। এখন আমি কিন্তু শুধু এটাই বলতেছি না, শুধুমাত্র অশ্লীলতার ছড়াছড়ি ব্যাপারটা এরকমও না। এখন তাদেরকে অশ্লীলতা এটা তো আছে, সাথে তাদের যে আসলে যে মোরালিটির যে নলেজ গুলা, যে একজন মুমিন মুসলিমের কেমন হওয়া উচিত। আমি আমি ঠিক আছে, অশ্লীলতা যতই থাক তারপরে তো আমার কন্ট্রোল করার চেষ্টা করতে হবে, কিন্তু এই অশ্লীলতা প্লাস হচ্ছে যে এই যে মানে যে একটা ফ্রি মিক্সিং এর একটা যে কালচার, তারপরে হচ্ছে যে এই যে নলেজ গুলো না থাকা, মোরালিটি রিমিক্সিং এর কারণে মানে এগুলা হচ্ছে। ওয়াও, এটা তো আরেক ইয়া করে দিলেন ভাই। মাদ্রাসাতে তো তাহলে প্রি মিক্সিং একেবারে ভইরা গেছে, তাই না? মাদ্রাসাতে কি মানে মাদ্রাসাতে যে হুজুররা বলাৎকার করতেছে, এটা কি হ্যাঁ, কোন মানে প্রিমিক্সিং এর জন্য? হুজুর আর হুজুর আর ছাত্রের ফ্রি মিক্সিং আছে না, ভিন্ন জেন্ডারে না থাকুক ভিন্ন এজের তো আছে। এখন এখন প্রিমিক্সিং, প্রিমিক্সিং বলতে কি বোঝাইতেছেন ভাই? প্রিমিক্সিং আচ্ছা, ফ্রি মিক্সিং বলতে বোঝাচ্ছি যে যদি মনে করেন যে এই যে ছেলে মেয়েদের যে খুব মানে মানে এই যে ক্লোজ কন্টাক্ট থাকা, যেটার কারণে তাদের ভিতরে একজনের যেমন আমি একটা উদাহরণ দিই, যেমন একটা হসপিটালে ছেলেরাও কাজ করে মেয়েরাও কাজ করে, যে আপনারা একটা কি কালচার আছেন, ফ্রি মিক্সিং কালচার আছেন, তাই না? জি জি, ওকে, এটা কি ইসলাম অনুযায়ী হালাল ভাই? এটা তো ইসলাম অনুযায়ী হালাল করার জন্য চেষ্টা করতে হবে, অবশ্যই এটা হালাল না, কখনোই না। আপনি কি একজন মুসলিম? জি অবশ্যই, হ্যাঁ। আপনি কি জানেন এটা ইসলাম অনুযায়ী হারাম আপনি যে কাজটা করতেছেন? এখন হ্যাঁ হ্যাঁ, অবশ্যই অবশ্যই এটা হারাম। আপনাকে কেউ বাধ্য করছে এই কাজটা করার জন্য, নাকি নিজ উদ্যোগে আপনি এই হারাম কাজটা করতেছেন? মানে আপনি মানে হারাম কাজ বলতে বোঝাচ্ছেন যে যে একসাথে কাজ করা, যেটা সেটা মানে নারী পুরুষের সাথে কাজ করতে। ফ্রি মিক্সিং যেখানে ফ্রি মিক্সিং আছে, নারী পুরুষ উভয়ের ইয়ে আছে, সেখানে কি কাজ করতে আপনাকে কেউ বাধ্য করছে, নাকি আপনি স্বতঃস্ফূর্ত ভাবে এই হারাম কাজটা করতেছেন? আচ্ছা, এটা এটা মূলত আমি আসলে নিরুপায় ভাই, যেমন জীবিকার জন্য আসলে বাধ্য হয়ে করতে হচ্ছে। আপনার মাথায় কেউ বন্দুক ঠাকায় বলছে যে এখানে কাজ করবি নাহলে তোর মেরে ফেলাবো, এরকম কিছু?
না সেরকম পর্যায়ে না, কিন্তু আবার এমনটা হয়ে গেছিল যে আপনি কি এখন আপনি কি মনে করেন যে রিজিকের একমাত্র মালিক আল্লাহ? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই অবশ্যই মনে করি, হ্যাঁ। আপনি যদি এটা মনে করেন তারপরেও আপনি একটা হারাম জায়গায় কাজ করতেছেন ইনস্টেড অফ কোন একটা হালাল জায়গায় কাজ করা। এখন আসলে আপনার কথা ঠিক আছে, আসলে উচিত তো ছিল যে এরকম কোনো মানে যেখানে ফ্রি মিক্সিং নাই, হ্যাঁ আমি এটার জন্য চেষ্টা করি এবং তাহলে কি আপনার আহ, আপনি যদি এক মনে করেন যে আল্লাহ হচ্ছে একমাত্র রিজিকের মালিক একমাত্র আল্লাহ। দুই, আপনি যদি মনে করেন যে আপনি যেখানে কাজ করতেছেন সেটা আপনার আল্লাহর কথা অনুযায়ী হারাম একটা জায়গা, কনক্লুশনে কি আপনার কালকে চাকরি ছেড়ে দেওয়া উচিত না? আহ, এখন আসলে হ্যাঁ এই ব্যাপারেও অনেক আলেমরাও বলে যে আসলে মানে চেষ্টা করা উচিত যে আপনার একটা এরকম চেষ্টা করা উচিত মানে কি, আপনি যদি মনে করেন রিজিকের একমাত্র মালিক, নট ইউ, একমাত্র মালিক আল্লাহ, and আপনি যদি মনে করেন সে আল্লাহ আপনাকে বলছে যেখানে ফ্রি মিক্সিং আছে সেখানে কাজ করা যাবে না, তাহলে কি আপনার কালকের মতো চাকরি ছেড়ে দেওয়া উচিত না? এখন তো হ্যাঁ, একটা লজিকে তো সেটাও দাঁড়ায় যে হ্যাঁ আজকে ছাড় দেওয়া উচিত, কিন্তু আচ্ছা, একটা জিনিস কি, আপনাদের যে হাসপাতালটা, সেই হাসপাতালটা তো ব্যাংক লোনের মাধ্যমে করা হয়েছে, তাই না? এখন সে যে ব্যাংক লোনে করছে কিনা সেটা তো আসলে শিওরলি বলা মুশকিল ভাই। আমি গ্যারান্টি দিতে পারি, আপনি জিজ্ঞেস করে দেখেন ব্যাংক লোন আছে এই হাসপাতালের And পিছনে। ওখানে ব্যাংকের অ্যাকাউন্ট আছে না আসিফ ভাই? সব ওনার নিজেরও তো আছে ব্যাংকের অ্যাকাউন্ট। 100%, ব্যাংকের অ্যাকাউন্ট না থাকলে টাকা পায় কোথায়? ইসের মধ্যে, পলিথিনের মধ্যে দেয় টাকা, ব্যাংকে তো দেবে। না একটা হাসপাতালে ভাই যেই পরিমাণ মেশিন লাগে, যেই পরিমাণ উন্নত মেশিনারিজ লাগে, এগুলা ব্যাংকের লোনে টাকা না নিয়ে এইটা ক্যাশ টাকা দিয়ে এটা কেনা, এইটা হইলে ভাই এটা একটা অদ্ভুত ব্যাপার হবে যে কোনো মানুষ ক্যাশ টাকা দিয়ে সেই সমস্ত মেশিন কিনছে। এক একটা মেশিনের দাম কয়েক কোটি টাকা, যখন ওই হাসপাতালের যে মেশিনগুলা, বড় বড় মেশিনগুলা, এগুলা এক একটা মেশিন কয়েক কোটি টাকা দাম। এই মেশিন গুলা ক্যাশ টাকা দিয়ে কেনা একেবারে অসম্ভব, অবাস্তব। এগুলো 100% ব্যাংক লোনের মাধ্যমে কেনা, এবং পরে সেই লোনগুলা পরিশোধ করা হয়েছে বা এখনো হয়নি, এরকমও হতে পারে। আপনার ব্যাংক মানে হাসপাতালের লোন এখনো পরিশোধ হয়নি, অথবা হয়ে গেছে, লোন শোধ করে দিছে। এন্ড আপনি আমাদেরকে বলেন তো যে এই সুদের মাধ্যমে নেয়া টাকা দিয়ে হাসপাতাল কইরা সেইখানে চাকরি করাটা কি ইসলামে জায়েজ আছে? হ্যাঁ অবশ্যই জায়েজ না, কিন্তু ভাই এখন তো আমি পরিস্থিতির শিকার, কি বলবো ভাই, এখন বলার তো কিছু নাই। ভাই মিথ্যা কথা বলেন কেন ভাই? আপনারা কে বাধ্য করছে এখানে চাকরি করতে? আপনার তো হালাল পেশা ছিল, হালাল পেশা তো ছিল, আপনি একটা মসজিদে আপনি ইমামতি করতেন। ইমামই তো না? আচ্ছা এটার উপরে ভাই এখন যদি এবার যদি কিছুই করতে না পারতেন তাহলে আপনি মধু আর কালো জিরা বেচতেন রাস্তায়, সেটা করে সেটা তো একটা মানে ইসের কাজ, মানে ইমানদারের কাজ, হালাল কাজ, হালাল রুজি। এখন ঠিক আছে, আপনাদের কথা ঠিক আছে, আমি এগুলো অস্বীকার করছি না, কিন্তু এখন আমি বর্তমানে যেটা করতেছি এটার থেকে বের আসার জন্য সেটা আমি বলি, যেটার জন্য আমাদের একটা বের হওয়ার জন্য চেষ্টা করতেছে, এটা মানেটা কি? আমি তো এটাই বুঝতেছি না। আর যে মনে করে রিজিকের একমাত্র মালিক আল্লাহ আছে ভাই, মনে করে আমার পেটে খাবার ঢুকবে কিনা আগামীকালকে, আমি বাইচে থাকবো কিনা আগামীকাল, আমি সুস্থ থাকবো কিনা আগামীকাল, প্রত্যেক কিছুর একমাত্র মালিক কে আছে ভাই? অ্যাকর্ডিং টু ইসলাম আল্লাহ, আল্লাহ। আল্লাহ। আমি যদি মনে করি যে এইটার দায়িত্ব একমাত্র আল্লাহ, তাইলে ভাই আগ বাড়ায় আল্লাহ যেখানে যে কাজ করতে মানা করছে, যে হারাম কাজ করতে মানা করছে, আমি কি সে কাজ জীবনে করতে যাব? এটা কি ভাই কোনোভাবে মেক সেন্স করে? তাহলে তো ওনার বিশ্বাসের অভাব আছে ফারাজ ভাই। আমার যেটা মনে হচ্ছে যে ওনার মনে হইতেছে যে সেটা মানে না। আমি যদি আল্লাহর ওয়াস্তে যদি আমি এই চাকরিটা ছেড়ে দিই, তাহলে হয়তো আমি না খায় মরবো, আল্লাহ তখন আর আমার খাওয়াবে না। আল্লাহ দেখবে না, রিজিকের মালিক যে একমাত্র আল্লাহ, এটা আমি নিজে বিশ্বাস করি না। এটাই তো একমাত্র কনক্লুশন না পসিবল নাকি আসিফ ভাই? একদম, একদম। হ্যাঁ, ভাই সত্য ইসলাম সন্ধানী ভাই। অনুযায়ী তাহলে আপনি ভাই আপনি বাটপার হয়ে গেলেন। এখন একটা জিনিস কি আপনার কি আল্লাহর এই যে আল্লাহ যে কথাটা বলছে যে রিজিকের একমাত্র মালিক হচ্ছে আল্লাহ, এবং আপনার রিজিক নির্ধারিত, এইটাতে কি আপনি আসলে বিশ্বাস করেন না নাকি? হ্যাঁ অবশ্যই অবশ্যই বিশ্বাস করি। তাহলে আপনি হারাম কাজের সাথে যুক্ত আছেন কেন? এখন একটা জিনিস কি দেখেন, আমরা ছোটবেলা থেকেই মূলত এই পরিবেশে আমরা মানে এই যে মানে যত ধরনের পরিবেশ যেটা বলতেছেন এটার প্রতি আসলে আমরা মানে কি বলবো
আটকায় গেছি এক কথা, ঠিক আছে। তো এটার জন্য বের আসার চেষ্টা করতেছি, আমি অলরেডি খুবই চেষ্টা করতেছি। এবং আরেকটা কথা আমি বলি, আমি কিন্তু চেষ্টা করতেছে, আমি তো এই কোথায় জিনিসটা বুঝি না আসিফ ভাই, চেষ্টা করতেছে মানে কি? আপনি কি চেষ্টা করলে আল্লাহ কি বেশি ইয়ে হয়ে যাবে, মানে রিজিকের মালিকের পরিমাণটা বেশি হয়ে যাবে নাকি কম হয়ে যাবে নাকি একই থাকবে? একমাত্র মালিকই থাকবে। আচ্ছা আচ্ছা, চেষ্টা আপনি ইয়ে ভাই মনে করেন আপনি যদি আগামীকালকে চাকরি ছেড়ে দেয়া ঘরের মধ্যে বসে থাকেন, পড়ে থাকেন, ঠিক আছে, তখন আপনার রিজিকের মালিক কে থাকবে? তখনও আল্লাহ থাকবে। আল্লাহ থাকবে। আর যদি এরপরে যদি আপনি হারাম করে একটা হালাল কাজ করেন, হ্যাঁ, যত কম টাকারই ইয়ে হোক, আপনার রিজিকের মালিক কে থাকবে? অবশ্যই আল্লাহ থাকবে। যদি আপনার এতটাই ভরসা থাকে যে আপনার রিজিকের মালিক তখনও আল্লাহ থাকবে, এখনো আল্লাহ থাকবে, আপনার চাকরি ছেড়ে দিতে কোন জায়গায় সমস্যা হইতেছে? আমি তো এই জিনিসটা বুঝতেছি না। যে আপনি চেষ্টা করতেছেন, চেষ্টা করার দরকারটা কি? আপনি তো থাপ করে ছেড়ে দিবেন। এখন দেখেন, এই যে যেটা বলছেন খপ করে ছেড়ে দিব, ঠিক আছে, এই ব্যাপারে কিন্তু আসলে আমি কি বলবো আপনাকে, অনেকে বলে যে মানে ঠিক আছে যত মানে আপনার ভয় লাগতেছে যে আপনি যদি খপ করে ছেড়ে দেন তাহলে কালকে টপ করে আপনার মানে খবর হয়ে যাবে নাকি? হ্যাঁ, মানে কপ টপ করে ওনার টাকা বন্ধ হয়ে যাবো, খাইতে পারবো না। আল্লাহ তখন আর পাঠাইতে পারবে না, বুঝছেন? আল্লাহ তখন আটকায় যাবে। আল্লাহর রিজিক তখন আকাশে আটকায় থাকবে, আর ওই পর্যন্ত তার বাসা পর্যন্ত যাবে না। ইস, ভাই আহ, বিশ্বাসটা নাই, বিশ্বাস পোক্ত করেন ভাই। আচ্ছা ঠিক আছে, এটা এটা যদি এটা বলেন যে বিশ্বাস মানে কম, সেটাও বলতে পারেন যে হয়তো একবার ওই লেভেলের পর্যায়ে হয়তো যেতে পারে, এটাও আসলে বললে ভুল হবে না। কিন্তু তার সাথে সাথে আসলে অনেকে, আমি যারা ধরেন আলেম বা এই মানে ইসলামিক গবেষক যারা আছে, তো অনেকে ই করে যে আসলে মানে যথাসাধ্য চেষ্টা করা যাতে এই ফ্রি মিক্সিং পরিবেশ থেকে, আমি পার্সোনালি চেষ্টা করি যে কোথায় যথাসম্ভব না। আশ্চর্য, চেষ্টা তো কোথায়? আপনি গিয়ে আপনি চেষ্টাটা হবে তখন যখন আপনি রেজিগনেশন লেটারের সিগনেচারটা করবেন, তখন হবে, এবং ওইটা জমা দিবেন, তখন এটা চেষ্টা হবে। কি চেষ্টা করতেছেন কোন তো দেখি? কি মানে চেষ্টাটা কি করতেছেন কোন তো দেখি? আচ্ছা এখন আবার আমি আবার বলে দাও ওটা কোনো হসপিটালে চাকরির জন্য খোঁজাখুঁজি করতেছেন, এটা আবার বলে না তো। এটা না, আমি আসলে যেটা মিন করছি মূলত দেখেন, আমি পার্সোনালি আসলে একটু মানে ইসলামিক সংগঠনের সাথে যুক্ত আছে। তো আমি যেটা চেষ্টা করতেছি, আমরা আসলে মানে পার্সোনালি একটা ইসলামিক শরিয়া সম্মত হসপিটাল তৈরির জন্য চেষ্টা করতে মানে আমাদের মানে করতেছি, এবং যেখানে আসলে এরকম ফ্রি মিক্সিং বা ইসলামিক। যেখানে শুধু সসেজ ফেস থাকবে নাকি? যেদিকে তাকাবেন সসেজ এন্ড সসেজ সসেজ এরকম থাকবে। না ধরেন না ওই জায়গায় এখানে কোন একটা মহিলা তার বাচ্চারা নিয়ে গেছে যে তার ইয়ে করতে, তখন তো ঢুকাবেন না নাকি? ফ্রি মিক্সিং হয়ে যাবে ওই জায়গায়। নাকি আহ, বলবেন যে ওই জায়গায় যে যে তার ইয়ারে নিয়ে আসো সাথে, মহিলারা যে বলবেন যে আপনার হাজবেন্ডের সাথে নিয়ে আসেন, গার্ডিয়ানের নিয়ে আসেন, ওরকম করবেন? এখন এটার ক্ষেত্রে হচ্ছে যেমন নারীরা হচ্ছে নারী পেশেন্টদের দেখবে, এবং হচ্ছে পুরুষরা পুরুষ পেশেন্টদের দেখবে, মানে এই ধরনের আসলে আমাদের আরো কিছু। নারীরা নারী পেশেন্ট, পুরুষরা পুরুষ পেশেন্ট, মানে একই বিল্ডিং এ নারী পুরুষ একসাথে কাজ করবেন? তাহলে ফ্রি মিক্সিং হইলো না কোন কেমনে আবার? হ্যাঁ, এখনো মানে আমাদের কাজ চলছে, মানে আমরা উদ্যোগ নিয়েছি, কিন্তু এখনো ধরেন যে কিন্তু ভাই ভাই, কিন্তু ভাই উদ্যোগটা যে নিচ্ছে এটা দেখছেন? আসিফ ভাই বলেন। কিন্তু ভাই ওই হাসপাতালের যে মেশিনারিজ যেগুলো হচ্ছে পরীক্ষা নিরীক্ষার জন্য মেশিন যে কিনতে হবে, এগুলো তো ইহুদি নাসারাদের দেশ থেকে কিনতে হইব। তখন কি করবেন ভাই? ওগুলা কেনা মানে তো হচ্ছে ইহুদি নাসারাদের, ও আবার লোন করে কিনতে হইব, ওগুলো আবার লোনের মাধ্যমে কিনতে হয়। আবার ওগুলা ওগুলা তৈরি করতে, ওগুলা প্রস্তুত করতেও সুদের কারবার আছে, এগুলা বানাইছে ইহুদি নাসারারা। এইগুলা কিনবেন কেমনে ভাই? এগুলা ছাড়া হাসপাতাল চালাবেন কেমনে? যারা ডাক্তার হইবে ভাই, তারা কি মানে মানুষের বডি পার্ট না আইকা আইকা ইয়ে করবে নাকি? না আইকা আইকা ডাক্তারি তার নাকি এখন আছে? দেখেন, না বডি পার্ট এবং আঁকা। এবং 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 সত্য সন্ধানী ভাই, আপনি কি যদি ডাক্তার হয়ে থাকেন তাহলে তো আপনার বডি, মৃতদেহ আপনার কাটাকাটি করে আপনার ডাক্তার হইতে হয়েছে, তাই না? হ্যাঁ, মৃতদেহ কাটাকাটি এটাও তো আসলে একটা ইসলামের মানে ওই যে ফরেনসিক মেডিসিনে যেটা করে, আসলে এটাও তো আসলে ইসলাম সম্মত না। এই ব্যাপারে আমি আসলে ই সম্পূর্ণ করতেছি অনেক। হারাম, সম্পূর্ণ হারাম। মানুষের বডি কাটা, মৃত মানুষের বডি কাটা, এটা সম্পূর্ণ হারাম। আয়েশার একটা হাদিস আছে, হাদিসে বলা আছে এটা হচ্ছে জ্যান্ত মানুষের হাড্ডি কাটার মতো হারাম কাজ। তাহলে আপনি কিভাবে করতেছেন এই কাজগুলা? এগুলা তো এই মেডিকেল সায়েন্স আপনার আইতে কইছে কেটা? এটা আগে কোন ভাই। আচ্ছা, এটার অ্যান্সার দিই। মূলত আসলে আমার, আপনি প্রথমে যেটা আপনারা বলছিলেন যে আল্লাহর প্রতি ভরসা করে, যেটা হ্যাঁ আমি আসলে ওই মেন্টালিটি, কিন্তু আমার মূলত ইচ্ছা ছিল যে আমি মেডিকেল সায়েন্সটা শেখার পরে
মানে কোরআন সুন্নাহ সম্মত ভাবে যেন মানে আমি আরে স্টার্ট করতে পারি। মেডিকেল সায়েন্স পড়া তারপর কোরআন সম্মত কেন? কোরআন হাদিসের থেকে কি মেডিকেল সায়েন্স বেশি জানে নাকি? কোরআনে তো সবকিছু বলা আছে এবং হাদিসে তো সবকিছু দেয়া আছে। আপনি অসুখ হইলে মানুষকে কইবেন যে কালো জিরা খাইতে, আর হইতেছে এই যে ইয়া খাইতে, মানে 7টি আজবা খেজুর খাইতে, আর একটু মাঝে মাঝে মধু খাইতে। এই তো হইলো গিয়া মানে মানে পারফেক্ট চিকিৎসা। এবং সূরা টুরা পড়া পানি পড়া দিয়ে দিবেন, এই তো হইলো পারফেক্ট চিকিৎসা। এইগুলোর আপনি মানে আধুনিক মেডিকেল সায়েন্স, এই ওষুধপত্র, প্যারাসিটামল, এইটা সেটা, এগুলোর উপরে আপনার ভরসা আছে নাকি? এগুলো তো ভাই ইহুদি নাসারারা বানাইছে। এখন দেখেন, ইহুদি নাসারা বানালেও যেটা আমাদের ইসলামের বিরুদ্ধে যাচ্ছে না, সেটা তো আমরা অ্যাকসেপ্ট করতেই পারি, এটা তো কোনো সমস্যা নেই, ঠিক কিনা? না না, ওগুলা তো ইহুদি নাসারারা বানাইতেছে, ওরা কি ভিতরে ঢুকাই দিছে এটা তো ভাই কম যায় না ভাই। আমাদের নবী যেটা বলে দিছে, কালো জিরা হইলো সমস্ত রোগের মহা ঔষধ, তাই না? এটা বলছে না নবী? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। হ্যাঁ, মৃত্যু ঠিক আছে। ছাড়া, মৃত্যু ছাড়া। আসিফ ভাই, মধু কি সর্বরোগের মহা ঔষধ আছে ভাই? না, মধু সর্বরোগের মহা ঔষধ না, কালো জিরা হচ্ছে মৃত্যু ছাড়া, মৃত্যু ব্যতীত সর্বরোগের মহা ঔষধ। এটা নবী হ্যাঁ, সর্বরোগের মহা ঔষধ। কালো এটা জিরা যদি যেটা সর্বরোগের মহা ঔষধ, কালো হ্যাঁ, জিরা যদি সর্বরোগের মহা ঔষধ হয়, তাহলে ভাই তারা কি প্রেসক্রিপশন লিখে নাকি কালো জিরা লিখে? মানে যদি যেটা মহা ঔষধের উপর তো আর কোনো স্পেসিফিক ওষুধ এর থেকে বেটার ওষুধ দিতে পারে না, এর থেকে বেটার ওষুধ দিতে পারে না কাছে ভাই? এটা যেটা পারফেক্ট। মহা ওষুধ তার থেকে বেটার। ডাক্তার মানে ইসলামিক ডাক্তারে যেটা করতে পারে, বলতে পারে যে তুমি 3 ডোজ কালো জিরা খাইবা, তুমি 5 ডোজ কালো, এই রোগের উপর ভিত্তি করে একটু কম বেশি হইতে পারে এটা, যে ডোজ কয়টা কালো জিরা খাইতে হবে, কিন্তু কালো জিরাই খেতে হবে, আর কোনো কিছুর তো দরকার নেই। ওইটাই তো সব রোগের একদম পারফেক্ট চিকিৎসা। আচ্ছা, এটাও ঠিকই বলছেন। আমি কিন্তু অলরেডি এই কাজটাও মানে প্রমোট করি, যে কালোজিরা মধুকে মানে মানে ফার্স্ট প্রায়োরিটি মেডিসিন হিসেবে কিন্তু প্রমোট করি। অলরেডি আমাকে কিন্তু অনেকে বলছেও যে আপনি কি সব প্রেসক্রিপশনে হানি লিখে রাখবেন নাকি, আপনি খালি সবসময় মধু আর কালোজিরার কথা বলেন। এটা আমি কিন্তু অলরেডি এটা প্রমোট করার চেষ্টা করতেছি, কিন্তু আপনাদের যেটা কথা, একটা হ্যাঁ, ফার্মেসিও, আপনি একটা ইসলামিক ফার্মেসিও তো দিতে পারেন, যে মনে করেন চারিদিকে কালো জিরা মানে ভাই এইভাবে। আপনার ডায়াবেটিস এর রোগীরা কেমন আছে? জি জি জি। আপনার ডায়াবেটিক্স এর রোগীরা কেমন আছে? আহ, না, আসলে এটা এটা আছে, ধরেন যে তারা তো আর সবাইকে কালোজিরা প্রেসক্রাইব তো করা যায় না আসলে। ও, ঠিক আছে, কারণ সর্বরোগের মহা ওষুধ কিন্তু সবাই প্রেসক্রিপশন করা যায় না। ভাই আল্লাহ বুঝতে নবী পারেন, একটা, আল্লাহ নবী একটা দিয়ে দিছে, এটা সবাই না না দেওয়া না যায় না ভাই। আরে ভাই, ভাই সর্বরোগের মহা ওষুধ বাট সবাইকে প্রেসক্রাইব করা যায় না, একই সাথে সত্য আসিফ ভাই, একই সাথে সত্য। সর্বরোগের মহা ওষুধ এবং সবাইকে প্রেসক্রাইব করা যায়। আচ্ছা, মনে করেন ফারাজ ভাই, কেউ বিষ খায় ওনার হাসপাতালে ভর্তি হয়েছে, সবার আগে কি দিতে হবে ফারাজ ভাই বলেন তো? ভাই সর্বরোগের যদি মহা ওষুধ হয় তাহলে তো ভাই কালাজিরা মধু। না না না, আজওয়া খেজুর, আজওয়া খেজুর খাওয়াই দিতে হবে, তখন ওই বিষক্রিয়া তখন কাজ করবে না, তাই না? এটা তো নবী হাদিসে বলে গেছে, 7টি আজওয়া খেজুর খাইলে সকালবেলা সেদিন আর বিষ কাজ করবে ধরেন না। কালো জিরা মধু আর আজওয়া কিছু বত্তা যদি একসাথে খাওয়াই যায় সেটা তো ভালো আছে ভাই। মানে মনে করেন বিষ পেটের থেকে বাপ বাপ করে পালায় যাবে, তাই না? ওরে মারে ভাই, আমাকে নবী কি কথা বলে গেছে আজওয়া খেজুরের মানে মানে পাকস্থলী ওয়াশ করা টরা, এগুলো তো এই সমস্ত প্রসিডিউরের ভিতর তো যাইতেই হবে না মানুষের, তাই না? আজওয়া খেজুর খায় নিবে, ড্যাং ড্যাঙ্গা বাসা চলে যাবে নাকি ভাই? ভাই আসলে কালোজিরা কিন্তু আপনার ডায়াবেটিস রোগীদের ক্ষেত্রে উপকার করে। আমি কিন্তু অলরেডি আমার নিজের যে কাছের মানুষদেরকেও কিন্তু ওই যে ডায়াবেটিস মানে ইয়ে আছে। ডায়াবেটিসের রোগকে অনেক কিছুই উপকার করে, যেমন ধরেন মানে জামের যে বিচি, সে জামের বিচিও যে ডায়াবেটিসের রোগীকে কিছু কিছু উপকার করতে পারে। তারপর হচ্ছে গিয়ে মনে করেন আদাটাও নানা ভাবে উপকার করতে পারে। উপকার করতে পারে নবী তো এই কথা বলতে পারে, বলা যায় না যে খাইতে পারো উপকার, একটু একটু উপকার করলেও করতে পারে, এই কথা তো নবী বলে নাই। নবী বলছে সর্বরোগের মহা ঔষধ বলছে। আপনি এটারে মানে কিছু কিছু উপকার করে, অল্প স্বল্প অমুক রোগীর অল্প টল্প উপকার, এগুলো বলে তো লাভ নাই ভাই, এগুলো তো মানে হুদাই তানাবাজি। আপনার নবী যেটা বলছে এক্স্যাক্টলি তো আপনার মানতে হবে, তাই না?
হ্যাঁ হ্যাঁ, অবশ্যই অবশ্যই, আমি সেটাও এক্স্যাক্টলি কথাই কিন্তু চেষ্টা করতেছি, যাতে মানে সবকিছুর উপরে কালো জিরা বা মধু এগুলোকে প্রায়োরিটি দেওয়ার জন্য। আরেকটা সেকেন্ড ভাই, তাহলে পেট ব্যথা হইলে তো আপনার নবী উটের মধ্যে খেতে দিছিল, এটাও কি রেকমেন্ডেশন করেন? পেট ব্যথা হলে কিন্তু মধুও খাওয়া যায়, হ্যাঁ। আর ওটের প্রস্রাবের যেটা আচ্ছা কথা ফারাজ যেটা ভাই, বলছি, ফারাজ ভাই মনে করেন আমাদের সত্য সন্ধানী ভাইয়ের বাবা অ্যাপেন্ডিসাইটিস এর ব্যথায়, ওনার অ্যাপেন্ডিসাইটিস ফাইটা গেছে, এখন ব্যথায় চিৎকার করতেছে, উনি ওনারে কালো জিরা খাওয়াইতেছে, যাক, খাও খাও বাবা, কালো জিরা খাও, ঠিক হয়ে যাবো, কিন্তু ঠিক হচ্ছে না। অ্যাপেন্ডিসাইটিস তো সার্জারি করতে হবে, একটু কাইটা লাগাই দিতে হবে, এটা সার্জারি ছাড়া তো আর কোনো উপায় নাই, এটা তো সার্জারির জিনিস। আসিফ ভাই, কাটাকাটি করা তো ভাই ইসলাম অনুযায়ী হারাম ভাই। ও এক সেকেন্ড, তারা কি তারা অপারেশন করে না আসিফ ভাই? না, অপারেশন করে, কিন্তু এই হাড্ডি ভাঙা যাবে না, হাড্ডি কাইটা যে করে সেটা নিষেধ। এখন এখন আমি মূলত ঠিক আছে, ওগুলো ঠিক আছে, কালো জিরা মধুর না, ব্যাপারটা, আপনি কিন্তু আমাদেরকে একটু বোঝাই দেন তো, অ্যাপেন্ডিসাইটিস এর মানে প্রবলেম হইলে, ওইটা ফাইটা গেলে কালো জিরা কিভাবে এটাকে কিওর করবে, একটু যদি বুঝাই দিতেন আমাদেরকে। এখন এইখানে কালো জিরা যদি ফেটে যায় সেই ক্ষেত্রে তো আসলে অপারেশনটা জরুরি, কিন্তু এই ক্ষেত্রে কালো জিরা কিন্তু ধরেন কোনো একটা রোগ হওয়ার আগে সেই ক্ষেত্রে কাজ করবে, কিন্তু ধরেন আপনার না, এরকম এটা তো ফেটে বলে গেছে। নাই, এটা তো বলে নাই আপনাকে নবী, তো এটা বলে নাই যে আগে করতে হবে বা পরে করতে হবে, এটা তো নবী স্পেসিফাই করে দেয় নাই হাদিসের ভিতরে। পরেও হতে নবী পারে, বলছে পরেও কাজে লাগবে, কালো যে পরেও কাজে নবী বলেছে কালো জিরা সর্বরোগের মহৌষধ। এই যে পেটে যে ব্যথা হচ্ছে, পেটে যে এত চিৎকার করতেছে আপনার বাবা, তার অ্যাপেন্ডিসাইটিস এর ফাইটা গেছে, ওইটা অ্যাপেন্ডিক্স ফাইটা গেছে, and এটা ইমিডিয়েটলি এটা সার্জারি করতে হবে, এটা লাগাই দিতে হবে, বন্ধ করে দিতে হবে এটা। এটা আপনি কি কি কালো জিরা খাওয়াইলে এটা ঠিক হবে বলেন? এখন দেখেন, একটা জিনিস কি, ইনজুরি হলে কিন্তু সেটা ভিন্ন কথা, ধরেন কথা কথা কারো পা ভেঙে গেছে, হাত ভেঙে গেছে, বা যে অ্যাপেন্ডিক্স ফেটে গেছে, এটা কিন্তু একটা ইনজুরি। তো ইনজুরি বাইরে সেই থেকে তো এই ইনজুরি হয় না, এটা তো একটা ইসের কারণেই হয়েছে, কোনো না কোনো ঘটনার কারণে, পেটের আচ্ছা কোনো না ভাই, কোনো আপনি ঘটনার কারণে। অ্যাপেন্ডিসাইটিস যে বলতেছেন, মানে ব্যথার কথা বলতেছেন, এটা তো এক ধরনের মানে পেটেই ব্যথা নাকি আছে ভাই? পেটে ব্যথা, হ্যাঁ। পেটেই ব্যথা, তাহলে ভাই আপনি যে ইসের কথা বলতেছেন, আপনি বড় ধরনের অসুখের কথা মানে ওষুধের কথা কেন বলতেছেন না? ওটা হলে কি ওটার মত খাইলে ঠিক হয়ে যাবে না আসিফ ভাই? অবশ্যই হওয়ার তো কথা। আচ্ছা, ক্যান্সার বা এইডস কি কালোজিরা খাইলে ঠিক হওয়ার কি কতটুকু সম্ভাবনা থাকতে পারে বলে আপনার মনে হয়, সত্য সন্ধানী ভাই? এইডস, আমি বিশ্বাস করি 100%, আমি বিশ্বাস করি 100%, অবশ্যই। ও, আপনি একজন ডাক্তার এবং আপনি বিশ্বাস করেন কালোজিরা খাইলে এইডস সাইরা যাবে? ভাই আপনারে তো ভাই নোবেল পুরস্কার দেওয়া উচিত ভাই, আপনি তো মানে ভাই সাংঘাতিক একটা। আল্লাহর রাস্তে ভাই, আল্লাহর রাস্তে একটা রিকোয়েস্ট করি ভাই, ক্যামেরাটা অন করে মানুষের একটু চেহারা দেখান, যেন আপনার থেকে লোকজন একটু সাবধান নিতে পারে। আমারে যে ভাই মানে ফারাজ ভাই, আমরা যদি মাইরা পিটা ফালান, এই ডাক্তারের কাছে আমি জিন্দগিতে যাবো না, কারো পাঠামো না। না না, এটা এবং তো ভাই আমি, আমি তো নিজেও যাবো না আসিফ ভাই, এই জন্য তো আমাদের মানে চেনা ভাই, উচিত অ্যাটলিস্ট ভাই। হ্যাঁ হ্যাঁ, আপনি কোথায় বসেন এটা একটা মানুষের বলা উচিত ভাই, আপনার কাছে যাতে মানুষ দূরে থাকতে পারে, আর আপনার কাছে যেন দিনী ভাইরা বেশি যেতে পারে। ইয়েস যেন আপনার দিনী ভাইরা যেন আপনার কাছে যায়, এবং আমাদের যারা যুক্তিবাদী মানুষ তারা যেন আপনাকে এড়ায় যেতে পারে। আপনি ভাই দয়া করে আপনার চেহারাটা একটু দেখান, এবং আপনি কোথায় বসেন, কোন হাসপাতালে দেখেন, একটু একটু বলে যান ভাই, আমাদের তো জনগণের এটা। এরকম একটা মানে ভাই, আপনি তো ভাই একটা ক্রিমিনাল, আপনি না করে, আপনি অ্যাকচুয়াল ওষুধের প্র্যাকটিস না করে আপনি করবেন কি, মানে আপনার পেডোফাইল নবী কি বলে গেছে সেই সেই মুত্তুত খাওয়া দিবেন, আপনার তো ভাই ভরসা নাই। আপনি বললেন যে আপনি বিশ্বাস করেন ওটা হইলে কালো জিরা হচ্ছে কি আপনার থেকে তো ভাই মানে আমি তো ভাই টাকা দিয়ে আপনারা জীবনে দেখাতে যাবো না। আমার আপনাকে উল্টা বলা টাকা উচিত দিলে যে আমি দেখাবো না ভাই, আমার এই লোক যদি আমার উল্টা টাকা দেয় যে ভাই আপনার একটু দেখা দিমু, লন টাকা লন, এই টাকা দিলে যাবো না এই লোকের কাছে। ভাই এটা তো পাবলিক সেফটির ব্যাপার ফারাজ ভাই, এটা তো একটা মানুষ দীর্ঘ একটা প্রশিক্ষণের মাধ্যমে ডাক্তার হয়, ডাক্তারি পেশাটা একটা জীবন রক্ষাকারী পেশা, এটার সাথে পাবলিক সেফটি জড়িত। এই লোক তো ভাই ভয়ঙ্কর লোক, এর তো লাইসেন্স বাতিল করা উচিত, ইমিডিয়েটলি এই লোকের লাইসেন্স বাতিল করা উচিত, এবং এই লোকের কাছ থেকে দূরে থাকা উচিত, কারণ এই লোক তার অন্ধবিশ্বাসের বশবর্তী হয়ে একটা রোগীরে কালোজিরা খাওয়াই দিতে পারে, এবং তখন ওই রোগী তো মারা যেতে পারে ভাই, রোগীর চিকিৎসাটা না দিয়ে কালোজিরা খাওয়াবে। ভাই সত্য সন্ধানী ভাই, আপনি একটু দয়া করে, আপনার প্রতি সম্মান রেখেই বলছে, আপনি একটু দয়া করে ক্যামেরাটা অন করেন এবং একটু বলে দেন যে আপনি কোথায় বসেন, তাহলে আমাদের দর্শকরা অন্তত আপনার কাছ থেকে দূরে থাকবে ভাই। অ্যাটলিস্ট আপনার ইয়ে পেশেন্টদের প্রতি যদি অতটুকু থাকে, রেসপেক্ট থাকে, আপনার বলে দেওয়া উচিত যে ভাই আপনি এই চিন্তাটা করেন যেন আপনার পেশেন্টরা যারা আপনার কাছে টাকা নিয়ে সার্ভিস নিতে যাবে, নিজের আপনার টাকা দিয়ে আপনার কাছে সার্ভিস নিতে যাবে, তারা যেন এই
কনসিয়াস ডিসিশনটা নিয়ে যায় যে আপনি কি ধরনের তাদেরকে ট্রিটমেন্ট দিতে দেওয়ার আপনার মাথায় চিন্তা ভাবনা আছে। গেছে, বাকছে। পলাইছে, বাকছে, বাকছে। দেখছেন ভাই কি একটা অবস্থা ভাই, বাংলাদেশের মানে বাংলাদেশের ডাক্তার এই কইতেছে ভাই, আমি বিশ্বাস করি ডাক্তারি সায়েন্সের থেকে, মেডিকেল সায়েন্সের থেকে তার ওই কালোজিরা বেশি কাম করবে। ভাই কি ভয়ঙ্কর, ভাই কি ভয়ঙ্কর। এই লাইসেন্স বাতিল করে দেওয়া উচিত। আমি মানে থাকলে তো এইগুলা ফাত্রামি করার জন্য সে ভাই ডাক্তার হইছে। মানে সে দেখছেন অবস্থা। হসপিটাল চাকরি করতেছে, সে কি বানাইবে মানে ইসলামিক সসেজ ফেস্টের হসপিটাল বানাইবো, যে জায়গায় খালি যে জায়গায় তাহবেন খালি সসেজ আর সসেজ।